প্রায় 3 মাস পর এক্সের প্রোফাইলে ঢুকলাম, দেখলাম রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে, কিন্তু কার সাথে সেটা মেনশন করে নাই। দিলাম হাহা রিয়াক্ট। তারপর ফেসবুক থেকে বেরিয়ে এসে ছোট করে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে মেসেঞ্জারে গিয়ে দেখি উপরে লেখা আছে নিউ মেসেজ রিকোয়েস্ট। আইডিটার নাম জান্নাতুল ফেরদাউস। চিনতে আর বাকি রইল না, এটা আমার এক্সের আইডি। অবাক হলাম তার এসএমএস গুলো দেখে। আপনারা শুনলেই বুঝতে পারবেন। কুত্তা, শুয়োর, বাদর, লুচ্চা, লম্পট, কুলাঙ্গার, হারামজাদা, হারামি, হনুমান, হাদারাম, গাঁজাখোর, মদখোর, সিগারেট খোর, পান কর, পানি কর, বিড়ি কর, নুডলস কর। যা যা বলা যায় সব বলেছে। এই কুত্তা, তুই আমার স্ট্যাটাসে হাহা দিলি কেন রে? কুত্তার লেজ কি কখনো সোজা হয় না? আর তুই এতদিন কই ছিলি রে কুত্তা? তোরে একবার পাই তোর হাত পা ভেঙে দিব আমি। আমার পোস্টে হাহা দেয়া না? বাপরে বাপ, এ কি ডেঞ্জারাস মায়ের বাবা। একটা হাতেই এত কিছু। ভাগ্য ভালো যে এর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, নইলে অবস্থা কেরোসিন বানিয়ে দিত। আর তুই আমারে পাইলে তবেই না হাত পা ভাঙবি, না পাইলে কেমনে? হ্যাঁ বোকা মেয়ে কোথাকার। আমি এসএমএস দিলাম, কি আপনি? আর এগুলো কি সব আবল তাবল কথা বলতেছেন? সঙ্গে সঙ্গে রিপ্লাই, কুত্তা, আমারে তুমি এখন চিনতে পারতেছো না তাই না? 2 বছর প্রেম করে এখন বলতেছো আমি কে? সরি, রং নাম্বার। রং নাম্বার মানে? আমি কি তোমার সাথে ফোনে কথা বলতেছি নাকি বানর? ওই সরি, এত কথা বলিস কেন? যা তুই ব্লক। ইউ ক্যান নট মেসেজ অর কল দেম ইজ দিস চ্যাট অ্যান্ড ইউ ওয়েড নট রিসিভ দেয়ার মেসেজ অর কল। এখন কি যে ভালো লাগতেছে ভাই, আপনাদের বলে বোঝাতেই পারবো না। আমার সাথে ব্রেকআপ করার পর একটা বারের জন্য খোঁজ নিস নাই। জীবনে তো কিছু খাওয়াস নেই আমারে, তাই সারা জীবন খেয়ে গেলি নাকি? 2 বছর খেয়ে গেলি আর এখন আমাকেই খোটা দিচ্ছিস আমি ভাত খোর। কথাগুলো ভাবতে ভাবতেই ফোনটা বেজে উঠল। নাম্বারটা অচেনা। ধরলাম, তারপর ওপাশ থেকে, এই কুত্তা, তুই আমারে ব্লক মারলি কেন? শুয়োর, তাড়াতাড়ি ব্লকটা ওঠা, বললাম কথা আছে তোর সাথে। টুট 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 দিলাম ফোনটা কেটে, আর নাম্বারটা ব্ল্যাক লিস্টে। ওহ কি মজা রে মজা, টানা 2টা বছর জ্বালাইছিস। 3 মাস যাবত তো ভালোই ছিলাম, কি জন্য যে হাহা দিতে গেলাম, ধুর ভাল লাগে না। টানা 2 বছর জ্বলেছি, আর জ্বলতে চায় না। আবার ফোনটা আসলো, ধরলাম। প্লিজ ফোনটা কেটো না, তোমার সাথে আমার কথা আছে। টুট 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 আবার কেটে দিলাম। প্লিজ ফোনটা কাটবা না, তোমার সাথে আমার কথা আছে। কাটবো? তুই কি করবি? তোর সাথে আমার কোনো কথা নাই। এই, তুই আমার তুই করে বললি? হ্যাঁ বললাম, তুই কি করবি? কোথা তোর সাহস তো কম না, আমার তুই করে বলিস? তুই জানিস আমি কে? আইসে, তুই কে? আমি জানি না। তোর কথায় কি আছে আমি সব জানি, আর তুই কে আমি তা জানি না। কি বললি তুই কুত্তা? কি বলবো আবার? তোকে আমি জানি, তুই কে তাই বললাম। কুত্তা, তার আগে তুই কি বললি? আমার কথায় কি আছে? হ্যাঁ, তুই সব জানিস? আরে ওটা তো কথার কথা বললাম, তোর কথার কি আছে আমি কিভাবে বলবো? তুই কি জীবনে তোর হাতটা পর্যন্ত ধরতে দিয়েছিস? হ্যাঁ রে কুত্তি কোথাকার। তুই আমায় কুত্তি বললি? তুই জানিস আমার আম্মু জীবনে আমায় কুত্তি বলে নাই? বানর, শুয়োর, কুত্তা, যা তোর সাথে আবারও ব্রেকআপ। জীবনে আমারে আর ফোন দিবি না, আমার পোস্টে আর হাহা দিবি না। তোর সাথে আবার রিলেশনে জড়াইতে চাইছিলাম, কিন্তু তোর ভাষার জন্য তা আর হলো না। হারামজাদার ভাষা, কি কুত্তা, ফুট। টুট 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 কথায় আছে না, ভূতের মুখে রাম নাম, এর হয়েছে তাই। যে মায়া কুত্তা বানর সুর লুচ্চা ছাড়া কথাই বলে না, সে নাকি আমার সামান্য কুত্তি বলার জন্য ব্রেকআপ করলো। ভাবা যায় বিষয়টা। যাই হোক, পরিচয়টা দিয়ে নেই, আমি আজিজ, এবার অনার্স 2য় বর্ষের ছাত্র। আর যার সাথে এতক্ষণ কথা বলছিলাম ও হলো জান্নাত, আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বললে এখন ভুল হবে, বলতে হবে এক্স গার্লফ্রেন্ড। এবার ইন্টার ফাইনাল ইয়ারে। আপনার সাথে কথা বলতে বলতে ফোনটা আবার বেজে উঠল, মেজাজটা আবার খারাপ হয়ে গেল। জান্নাত মনে করে নাম্বারটা দেখে না দেখেই ধরে বলতে শুরু করলাম, ওই কুত্তি, আবার ফোন দিলি কেন? তোর কি লজ্জা নাই? খুব তো বললি আর কোনোদিন ফোন দিবি না, সেই তো ঘুরে ফিরে আবার আমার কাছে ফোন দিলি, বেপর্দা বেহায়া মহিলা কোথাকার। ও পাশ থেকে, কি আবোল তাবোল কথা বলছিস বাবা? আমি তোর মা বলতেছি। তুই কি পাগল হইলি নাকি রে বাবা? ফোনের দিকে তাকিয়ে দেখি এ মা, এই তো দেখি সত্যি সত্যি আম্মুর নাম্বার। এখন কি বলবো আম্মুরে? আম্মু সরি সরি আম্মু, ভুল হয়ে গেছে।
ভুল মানে তুই আমারে কুত্তি বেহায় বেপর্দা বললি? আম্মু, আমি সত্যি তোমারে বলতে চাইনি। তো কারে বলতে চাইছিলি? দাঁড়াও, তোমার সব বুঝিয়ে বলতেছি। দাঁড়াইতে পারবো না, তুই বল। ওকে, তাহলে শোনো, সবকিছু বুঝিয়ে বললাম। ওহ ঠিক আছে, বেশি চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তা কি জন্য ফোন দিয়েছিলে সেটা বলো। একটা খুশির খবর আছে বাবা, তুই বাড়িতে চলে আয়, তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। 2-1 দিনের মধ্যেই চলে আয়। ওহ আম্মু, কি খবর দিলে গো? ভাইয়ার বিয়ে আমি কালকে বিকেলে চলে এসেছি খুশি হয়ে, কারণ ভাইয়ার বিয়ে হয়ে গেলে আমার পত্র পরিষ্কার। ওকে আয়, সাবধানে আসিস কিন্তু। ঠিক আছে আমি বলে এই ফোনটা কেটে দিলাম। কাল আগে ভার্সিটি গিয়ে ছুটি নিয়ে আসতে হবে, তারপর বেকারের দিকে সোজা বাড়িতে। কিন্তু জান্নাতের জন্য খুব খারাপ লাগতেছে। যদিও বেকআপ করে থাকে, তবুও তো ভালোবাসি মেয়েটাকে। অভিমানের বসে শুধু বেকআপ করা। বেকআপ করলেও তাও তো মেয়েটাকে একবার করে দেখতে পারি, কিন্তু বাড়িতে গেলে তাও দেখা হবে না। জান্নাতের সাথে আমার পরিচয় আমার বন্ধুর বোনের মাধ্যমে। সেদিন ছিল নাবিলার বন্ধুর জন্মদিন। আমিও যাই সেদিন বুলবুল আমার বন্ধুদের বাড়িতে। জান্নাতুলকে সেদিনই প্রথম দেখি, তারপর প্রপোজ, প্রেম, আর প্রেমের পর বেকআপ। কি একটা জিনিস, তাই না? ওকে প্রপোজটা আমিই করেছিলাম, আর বেকআপটা করলো জান্নাত। পুরোনো দিনের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকালে ঘুম ভাঙলো ফজরের আজানের আওয়াজ শুনে। নামাজ পড়ে এসে সবকিছু গোছিয়ে নিলাম, তারপর খাওয়া দাওয়া করে ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে পৌঁছাতেই এই আজিজ, এদিকে আসো। এই নাম রিয়া, খুব গা ঘেঁষাঘেঁষি একটা মেয়ে। আমাকে নাকি খুবই পছন্দ করে, কিন্তু আমাকে আর জান্নাতকে যখন একসাথে দেখে তখন নাকি তার গা চলে যায়। হ্যাঁ বলো, তবে যা বলবে একটু তাড়াতাড়ি বলবে, আজকে আমার বেশি সময় নেই। তোমার কবেই বা সময় থাকে গো সোনা? আমার কাছে একটু বসতেই তোমার কি এমন সমস্যা হয় বলো তো? হাতটা ধরে আরেক হাতের নখে দাঁতে কামড় দিয়ে, এই হাত ছাড়া বলছি। হাত ধরলে কেন আবার? না, ছাড়বো না। ওই ছেমরি, যখন তোমার হাত ধরে তখন তো কিচ্ছু বলো না, আর আমি ধরলেই দোষ, তাই না? আর তোমাদের তো এখন ব্রেকআপ হয়েই গেছে, হাত ধরলেই কোনো সমস্যাই হবে না। কোনো মতে হাতটা ছাড়িয়ে, সেটাই তো গো সোনামণি, আমার গুলুগুলুটা রিয়া সোনা। তুমি তো এখন আমার হাতটা ধরে থাকবে, কিন্তু ওই যে বললাম আমার আজ একটু কাজ আছে, কাজটা সেরে এসেই আমার হাতটা তোমাকে দিয়ে দিব। কেমন রিয়া সোনা? একবার ছুটিটা নিয়ে আসি, তারপর তুই আমায় কেমনে পাস তা দেখা যাবে। রিয়া যেন খুশিতে অবাক। আমি যে ওর সাথে এত ভালোভাবে কথা বলবো বিশ্বাসই করতে পারিনি। তুমি আমাকে সোনা বললে আজিজ? হ্যাঁ গো সোনা, আরো কত কি বলবো। আমি কাজটা সেরে আসি, তারপর না হয় সব হবে। ঠিক আছে, কিন্তু কোথায় যাবে? প্রিন্সিপালের রুমে। আচ্ছা, তুমি তাহলে যাও, আমি তোমার জন্য এখানেই অপেক্ষায় থাকি। আরে না না, তোমার অপেক্ষা করতে হবে না, তুমি বরং ক্লাসে যাও, আমি কাজটা সেরে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু, আমি ক্লাসে গেলাম। হ, তুই তাড়াতাড়ি যা, আর আমি আগে ছুটিটা নিয়ে আসি, তারপর তুই আমারে কেমনে পাস তা দেখা যাবে। ওখান থেকে প্রিন্সিপালের রুমে আসলাম, তারপর ছুটি নিয়ে দিলাম একটরে হোস্টেলে, তারপর ব্যাগটা নিয়ে বাস স্টেশন। এদিকে রিয়া ভাবছে, স্যারের রুমে আজিজ এতক্ষণ কি করে, একবার দেখে আসতে হয়। যেই ভাবা সেই কাজ। কিন্তু এ কি, স্যারের রুমে তো আজিজ নাই, একবার স্যারকে জিজ্ঞেস করতে হয়। আসতে পারি স্যার? জি আসো। আর তোমরা লেখাপড়া করো কেন বলতে পারো? আসতে পারি স্যার, এই কথাটা কি ইংরেজিতে বলা যায় না? সরি স্যার। ইটস ওকে। আর সরি বলতে হবে না, কি জন্য এসেছো তাই বলো। স্যার, আজিজ কি আপনার এখানে আসছিল? আসছিল, ছেলেটা খুবই ভালো। স্যার জানি, কিন্তু কি জন্য এসেছিল স্যার? ছুটি নেওয়ার জন্য। হ্যাঁ? হ্যাঁ। এইদিকে টিকিট কেটে বাসে উঠে বসে আছি, হেডফোন কানে নিয়ে বসে আছি বাসের মধ্যে। হঠাৎ চোখ গেল বাসের দরজার দিকে। একটা মেয়ে, মাশাআল্লাহ, দেখতে একদম দুধে আলতা। মেয়েটি দেখি আমার সিটের দিকে এগিয়ে আসে, আর আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছি। আমার সামনে দাঁড়িয়ে মেয়েটি বলল, ভাইয়া, জানালার পাশের সিটটা আমায় যদি একটু এই পাশে আসতেন। হ্যাঁ সরি আপু, আসুন বসুন। আরে সরি বলছেন কেন? ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা আপনি কোথায় যাবেন আপু? সিরাজগঞ্জ। আপনি? আরে আমিও তো সিরাজগঞ্জে যাচ্ছি। বাহ, ভালোই হলো।
গল্প করতে করতে যাওয়া যাবে। তা আপনি সিরাজগঞ্জের কোথায় থাকেন? উল্লাপাড়া। আপনি? সিরাজগঞ্জেই। ও, আপনার নামটা কিন্তু জানা হলো না আপু। আমি সামিরা, অনার্স 2য় বর্ষের ছাত্রী। আপনি? আমিও অনার্স 2য় বর্ষে। আমি আজিদ। আমরা যেহেতু একই ক্লাসে, তাহলে আমরা তো তুমি করেই বলতে পারি। তুমি কি বলো সামিরা? অবশ্যই, কেন না। আচ্ছা সামিরা, তুমি কি সিঙ্গেল? কেন বলো তো? না, এমনি শুনতে চাইলাম আর কি। না, আমার বয়ফ্রেন্ড আছে। আর তুমি? কি আর বলবো, দুঃখের কথা। আমি বর্তমানে ঝুলে আছি। ঠিক তোমার কথা বুঝলাম না। মানে 3 মাস আগে ব্রেকআপ হয়েছে। কাল রাতে আবার এক্সের সাথে কথা হয়েছে। ও, তা কি কথা বললে কাল রাতে? শুনবে? বলো। কথাগুলো শুনে যদি তোমার হাসতে হাসতে কাপড় খুলে যায়, তাহলে কিন্তু আমি দায়ী নই। ধুর, ফাজলামো করো নাকি? বলো তো। তাহলে শোনো, কাল রাতে সব কথাগুলো সামিরাকে বললাম। মেয়েটা হাসতে হাসতে যেন গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আমার সব কথা শুনে সামিরা হাসতে হাসতে বলল, আজিজ, তুমি তাহলে ভাতখোর? তুমিও শুরু করলে নাকি? আরে না, এমনি মজা করছিলাম। হুম। আচ্ছা আজিজ, একটা কথা বলবো? বলো। তুমি যদি ভাতখোর হও, তাহলে তুমি এত চিকন কেন? তোমায় তো দেখে মনে হয় না তুমি ভাতখোর। কথাটা বলে মুখে হাত দিয়ে মুখটা চেপে ধরে হাসতে হাসতে, ধর ফাজলামো করতেছো আমার সাথে। যাও, তোমার সাথেও কথা নেই। আরে আরে, রাগ করো কেন? আমি তো মজা করলাম। আচ্ছা সামিরা, ভাত করে কাকে বলে বলতে পারবে? আমি কিন্তু এর মানেটা বুঝলাম না। ওটা তোমার গার্লফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করো, আমি বলতে পারলাম না। মেয়েটার সাথে কথা বলতে বলতে তার গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। বাসের মধ্যে দুজন যতটা সময় একসাথে ছিলাম, সারাক্ষণ সামিরার মুখে হাসি ছিল। যার সময়, আজিজ, তুমি কিন্তু খুবই মজার একটা মানুষ। যতক্ষণ তোমার সাথে ছিলাম, খুবই এনজয় করলাম মুহূর্তটা। আর তোমার কথা শুনে যতটুকু বুঝলাম, জান্নাত তোমাকে খুবই ভালোবাসে। আর অভিমানের বশে শুধু তোমার সাথে এমন বিহেভিয়ার করেছে। আমি জানি। আমি কিন্তু তোমার গার্লফ্রেন্ডকে চিনি। কি বলো? কিভাবে? সময় হলেই জানতে পারবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো আজিজ। আর জান্নাতের সাথে আবার ভাব করে নিও। আল্লাহ হাফেজ সামিরা। কিন্তু তুমি কিভাবে জান্নাতকে চেনো সেটা তো বলে যাও। যা, মেয়েটা চলে গেল। ধুর, ভাল লাগে না। আবার একটা রহস্যের মধ্যে রয়ে গেলাম। আবার ওর নামটা ছাড়া কিছুই জানা হলো না, এমনকি ফোন নাম্বারটাও নেওয়া হলো না। কথাগুলো ভাবতে ভাবতে আমার গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। আমার শহর উল্লাপাড়াতে। বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে সোজা বাড়িতে। দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিলেন। কি রে, এত তাড়াতাড়ি এসে গেলি? কই আসলাম, এতদিন পরে একটু আদর যত্ন করবে তা না, বলছো এত তাড়াতাড়ি চলে আসলাম। আর এখন কত বাজে সেদিকে খেয়াল আছে তোমার আম্মু? বিকেল 5:30 বাজে। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, মাফ কর আমাকে। এখন যা, ফ্রেশ হয়ে এসে কিছু খাবি। ভাইয়া কোথায়? তোর ভাই তোর রুমেই আছে। ওকে আম্মাজান, আমি গেলাম বলেই সোজা আমার রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভাইয়া রুমে গেলাম। গিয়ে, কি করছিস ভাইয়া? আরে আজিজ, তুই কখন আসলি? আয় এদিকে আয়, বস এখানে। ভাইয়া, শুনলাম কাল নাকি তোর জন্য মেয়ে দেখতে যাবে। হ্যাঁ, সেই জন্যই তো তোকে নিয়ে আসলাম। কিন্তু তুই নাকি একটা মেয়ের সাথে রিলেশন করিস, তাহলে তার কি হবে? আরে বোকা, তার আবার কি হবে? ওর সাথেই তো বিয়েটা ঠিক হলো, আমার পছন্দের মানুষের সাথে। ভাইয়া, তোর সাথে তো তোর ভালোবাসার মানুষের বিয়ে হচ্ছে, কিন্তু আমার যে কি হবে আল্লাহ ভালো জানে। কি রে, এত কি ভাবিস? কই কিছু না তো। তা তোর জান্নাতুলের কি খবর? এখনো কি তোরে ঝাড়ির ওপর রাখে নাকি? ধুর, তুই যে কি বলিস না ভাইয়া। মেয়েটা কিন্তু খুব ভালো। তোরে কইছে মেয়েটা ভালো? তুই কি ওরে দেখেছিস নাকি? দেখি নাই, তবে কথা তো বলেছি। তুই থাক তোর কথা নিয়ে, আমি গেলাম, এখন ঘুমাবো। আবার ডাকতে যাস না যেন। কাল কখন যাবি ভাবিকে দেখে তাই বল। সকাল 10টার দিকে। ওকে বাই বলে আমার রুমে চলে আসলাম। সারাদিন এখন অনেক ধকল গেছে, এখন একটু ঘুমাই। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। টেবিলের দিকে তাকিয়ে দেখি জান্নাত সাজগোজ করতেছে। আমি তো দেখি অবাক,
ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো খোপা করা, পরনে একটা কালো শাড়ি। আমি দেখে যেন মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমার তাকিয়ে থাকা দেখে জান্নাত বলল, কি দেখো অমন করে? তোমাকে তোমাকে একদম পরীর মতো লাগছে। যা দুষ্টু, ওইভাবে কেউ বলে? আমার বুঝি লজ্জা করে না? আমার কাছে আবার কিসের লজ্জা শোনা? আসো, কাছে আসো, আজ তোমার সব লিপস্টিকই খাবো। বলেই হাত ধরে একটানে বুকে নিয়ে আসলাম। এই কি করো? দেখো কি করি, বলে জান্নাতের ঠোঁটে আমার ঠোঁটটা চোখ বুজে ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ পর, এ কি জান্নাত, তোমার ঠোঁট ভালো ভালো লাগে কেন? কি হলো, কথা বলো না কেন? জান্নাত, তোমার লিপস্টিক পানি পানি লাগে কেন? চোখ খুলে তাকিয়ে দেখি জান্নাত নেই, আর আমার সামনে রয়েছে দেয়াল, আর ওটা লিপস্টিক না, আমার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। রক্ত দেখে দিলাম এক চিল্লানিতে পুরো বাড়ি আমার রুমের মধ্যে। কি রে, কি হয়েছে? এত জোরে চিল্লাস কেন? এ কি, তোর ঠোঁট কাটলো কেমনে? কি রে, এতখানি কাটো কি করে? সত্যি করে বল তো, কিভাবে কাটলি? খাটের থেকে পড়ে টরে গেছলি নাকি? এখন এতে আমি কি করে বলবো? যদি বলি স্বপ্নের মধ্যে জান্নাতকে চুমো দিতে গিয়ে দেয়ালের সাথে ঠোঁট ঘষেছি, তাহলে মানে তো সব চলে যাবে। আসলে ভাইয়া, আম্মু আব্বু, আমি খাট থেকে পড়ে গিয়েছিলাম। তোমরা তো জানোই আমার ঘুমের মধ্যে এই পাশ ওপাশ করার স্বভাব আছে। সাবধানে ঘুমাতে পারিস না? সবাই বিভিন্ন রকমের কথা বলে চলে গেল। উফ, বাঁচলাম। কি একটা কাণ্ড হয়ে গেল বলুন তো। এই জান্নাত কি ঠিক মতো ঘুমাইতেও দেবে না? স্বপ্নের মধ্যে কত সুন্দর ব্যবহার করলো, কিন্তু সামনাসামনি পুরি পাপা, একদম পেতনি। জান্নাত সবার সাথেই ভালো ব্যবহার করে, শুধু আমার বেলায় এমনটা করে কেন বুঝি না। হয়তো ভালোবাসার মানুষের প্রতি একটু বেশি অধিকার খাটাতে চায়, তাই আমার সাথে এমন করে। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়ালই নাই। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে ভাইয়ের জন্য মেয়ে দেখতে চলে আসলাম। ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসে বসে আছি প্রায় 1 ঘন্টা হলো, কিন্তু মেয়েকে আনার কোনো নামই নাই। মেয়ে আসুক আর না আসুক তাতে আমার কি, সামনে বিভিন্ন রকমের খাবার রাখা আছে, তা আমি মনের আনন্দে খেয়ে যাচ্ছি। কিন্তু ভাইয়া কিছুই খাচ্ছে না। ভাইয়ার মুখ দেখার মতো অবস্থা হয়ে আছে, একদম ঝুমুর পেঁচা। তাই ভাইয়াকে বললাম, কিরে ভাইয়া, কিছু খাবি নাকি? ধুর, আমি আছি আমার টেনশনের, তুই আছিস তোর খাওয়া নিয়ে। বুঝি না মেয়েদের এত কি সাজগোজ করা লাগে। সেই কখন থেকে বসে আছি, আমাদের সময়ের দাম নাই নাকি? এত চাপ নিস কেন, আসবে তো নাকি? তো দেখি তরিস হয়েছে না। এত পেঁচাল পারিস কেন? দিব্যিতেও খাইতেছিলাম, খা না ভাই, আমার পিছে আবার লাগলি কেন? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো না তোর সাথে, আমি খাই আর তুই অপেক্ষায় থাক ভাবিকে দেখার জন্য। আমি আর কোনো কথা না বলে খাওয়াতে মনোযোগ দিলাম। নিচের দিকে তাকিয়ে খাইতেছি। খাওয়ার মাঝখানে কেউ একজন বলে উঠল, আরে আজিজ, তুমি এখানে কি করো? তাকেই দেখি সামিরা। আরে সামিরা, তুমি? আমি তো আমার ভাইয়ের জন্য মেয়ে, মানে আমার ভাবিকে দেখতে এসেছি, কিন্তু তুমি এখানে কি করো? আরে আমি তো দুলালির বেস্ট ফ্রেন্ড, আমি এখানে থাকবো না তো কে থাকবে? দুলালি আমার হবু বাবির নাম। কি রে, তোরা একে অন্যের চিনিস নাকি? হ্যাঁ আম্মু, কাল আমি আর সামিরা তো একই সাথে এসেছি। অনেক কথা হওয়ার পর মেয়ে দেখে বিয়ের দিনক্ষণ ঠিক করে যখন চলে আসব, তখন আমি সামিরাকে আলাদা ডাকলাম। তারপর, হ্যাঁ বলো, কি বলবে? তুমি কিন্তু বলে না কিভাবে জান্নাতকে তুমি জানো? তোমায় তো বললামই, সময় হলে ঠিক জানতে পারবে। তাহলে তুমি বলবে না, তাই তো? আরে পাগল, রাগ করো কেন? তোমার ভাবি কি বিষয়টা জানে যে তুমিও প্রেম করো? ধুর, ভাবি জানবে কিভাবে যে আমি প্রেম করি? ভাবিকে তো আমি আজকে প্রথম দেখলাম। তার মানে তুমি এর আগে তোমার ভাবিকে কখনো দেখো নাই? দেখেছি, তবে ভাইয়ার ফোনে, সামনাসামনি তো আজই প্রথম। ও বেশ ভালো। তবে আমার মনে হয় বেচারির চাপটা একটু বেশিই পড়ে যাবে, কারণ এখন তার বিয়ে হবে, আবার কিছুদিনের মধ্যে তোমারও বিয়ে হবে, আর তোমার বিয়ের কাজ মেয়েটাকে একা হাতেই সামলাতে হবে, তাই না? ধুর সামিরা, তুমি যে কি বলো না। লজ্জা পেলে বুঝি? আরে না না, লজ্জা পাবো কেন? আমাদের কথার মাঝে ভাইয়ার ডাক পড়ল। কি রে, আসবি নাকি এখানেই থেকে যাবি? না, আসি, দাঁড়াও। আচ্ছা সামিরা, তাহলে আমি আসি, আবার বিয়ের দিন কথা হবে। আল্লাহ হাফেজ। সাবধানে যাবে,
আল্লাহ হাফেজ। সামিরার কাছ থেকে আসার পর আচ্ছা ভাই বলতো, মেয়ে তোর জন্য দেখতে এসেছি নাকি আমার জন্য দেখতে এসেছি? হঠাৎ এমন কথা কেন বলছিস ভাইয়া? ঠিক বুঝতে পারলাম না। না, তোর যা ভাবসাব দেখছি তাই মনে হলো আর কি। তা মেয়েটাকে কি তোর পছন্দ হয়েছে নাকি? ধুর ভাইয়া, তুই না একটু বেশি বুঝিস, বুঝলি? সামিরা আমার ফ্রেন্ড, আর ওর বয়ফ্রেন্ড আছে। ও, কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বুলবুলকে একবার ফোন দিতে হবে দাওয়াত দেওয়ার জন্য, আর নাবিলার সাথেও কথা বলতে হবে। ফোন দেওয়ার পর, হ্যাঁ ভাই বল, আর কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি রে দোস্ত, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালোই। শোন, আগামী 10 থেকে 11 তারিখ তো ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল। তুই আর নাবিলা আসবি, কিন্তু তোরা বরং 7 থেকে 8 তারিখেই চলে আয়, অনেক কাজ করতে হবে। দোস্ত, সে না হয় বুঝলাম, কিন্তু নাবিলা তো মনে হয় যাইতে পারবে না, কারণ 9 তারিখ থেকে ওর পরীক্ষা শুরু হবে। ও, তার মানে তো জান্নাতেও আসতে পারবে না। আচ্ছা দোস্ত, তাহলে তুই চলে আয় এখনই, রাখি। দেখতে দেখতে ভাইয়ার বিয়ের দিন চলে আসলো। বাড়ি ভর্তি মানুষ, সবাই যার যার মতো আনন্দ করছে। আমিও বন্ধুদের সাথে আনন্দ করছি, কিন্তু আনন্দের মাঝে কিছু একটা যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আর সেই কিছু একটা হলো জান্নাত। হঠাৎ আমার সামনে সামিরা এসে হাজির, কিন্তু সে একা না, একটা ছেলের হাত ধরে আছে। আমাকে দেখে ও বলল, হাই আজিজ, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো। আজিজ, এ হচ্ছে আমার বয়ফ্রেন্ড তৌসিফ, তৌসিফ আহমেদ শাওন। আর তৌসিফ, এ হলো আজিজ। তোমাকে তো বলেছি সব ওর বিষয়ে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি ভাই, কিন্তু আমার মনে হয় তুমি ভালো নেই, তাই না? সামিরার কাছে যতটুকু জানা যায় তোমার বিষয়ে সব কিছু শুনলাম। তুমিই তো সেই বিখ্যাত সব খোর। ভাইয়া, সবই কপাল। তা তোমারটা কে তো দেখতে পাচ্ছি না ভাই, আসে নাই নাকি? আসলে ভাইয়া, তার তো এক্সাম চলছে, তাই আসতে পারেনি। এভাবে সামিরা ও তার বয়ফ্রেন্ডের সাথে বলে বিয়ের আসরে চলে আসলাম। বিয়ের সব কাজ সম্পন্ন করে ভাবিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। 7 দিন পর খাবার টেবিলে। আজিজ, একটা কথা ছিল। হ্যাঁ ভাবি, বলো। ভাই, তোমার একটা কাজ করতে হবে। আর ভাবি, এইভাবে বলছো কেন? বলো, তোমার জন্য তোমার ভাইটা কি কাজ করতে পারে? আসলে ভাই, আমার বোনটা আজকে আসবে আমাদের এখানে, তোমার তাই একটু স্টেশনে যেতে হবে। ঠিক আছে ভাবি, তোমার চিন্তা করতে হবে না, আমি গিয়ে নিয়ে আসবো। কিন্তু ভাবি, তোমার বোনকে তো সেদিন বিয়েতে দেখলাম না। ওর তো এক্সাম চলছিল, তাই বাড়িতে আসতে পারে নাই। এখন সোজা আমাদের এখানে আসবে। ও, তা ভাবি, তোমার বোনের নামটা কি? জেসমিন। ঠিক আছে। ভাবির সাথে কথা বলে রোমে এসে বিকেলের দিকে স্টেশনে গেলাম। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, সেটা ট্রেন আসার নামই নাই, তাই স্টেশনের একটা ব্রেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ পর একটা ট্রেন থামলো, আর ট্রেন থেকে নেমে দেখলাম একটা মেয়ে আমার দিকে আসে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে খুবই পর্দাশীল একটা নারী। পরনে একটা কালো বোরখা, হাতে হাত মোজা, পায়ে পা মোজা, মাথাটা বোরখা কালো কাপড় মানে হিজাব দিয়ে ঢাকা। আমার সামনে এসে মেয়েটা, আপনি কি আজিজ? কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি জেসমিন, আর আপনি আমার বিয়াই, তাই না? বিয়ান, আমি আপনার বেয়াই। কিন্তু বিয়ান সাহেব, আপনি আমায় চিনলেন কেমন করে? আপনি তো আমায় আগে কখনো দেখেননি। আমতা আমতা করে, আমি আপু, কাল আমরা একটা ফটো দিয়েছিলাম, তাই চিনলাম আর কি। কিন্তু বিয়ান, আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগে। কি কি বলেন? আমার কণ্ঠ চেনা চেনা লাগে? আরে বিয়ান, এমনি মজা করলাম। আপনি 10 আনা 5 আনা একটা মাত্র বিয়ান, তাই মজা করলাম। মাইন্ড করলেন নাকি? না না, মাইন্ড করবো কেন? আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো, নাকি আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন বিআই মশাই? ও হ্যাঁ, চলুন চলুন। চলুন। তারপর বিয়ানকে নিয়ে বাড়িতে চলে আসলাম, আর ভাবিকে বললাম, ভাবি, এ নাও তোমার আমানত, সশরীরে নিয়ে এসেছি। ভাই, ধন্যবাদ। স্বাগত। শোনো, আমি এখন আবার ঘুমাবো, রাতে কিছু খাবো না, আবার ডাকতে যেও না যেন। বলেই রুমে গিয়ে দিলাম ঘুম। সকালে বুকের ওপর কিছু একটা ভারী ভারী অনুভব করলাম। মনে হচ্ছে কেউ একজন আমার বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে। চোখ খুলে দেখি
এ কি, এ তো জান্নাত। জান্নাত কিভাবে আমার রুমে আসলো আর আমার বুকে মাথা রেখে শুয়ে আছে কেন? এ কি, তুমি তুমি এখানে কি করো? হ্যাঁ আমি। নাকি আমি আবার সেদিনের মতো স্বপ্ন দেখছি? হয়তো স্বপ্নই হবে। সেদিন স্বপ্নে জান্নাত মনে করে দেয়ালের সাথে কি একটা কাণ্ড হয়ে গেল, ভাবতে কেমন গাটা করে ওঠে। কিন্তু যদি এটা মানুষই না হয় তবে এত ভারী ভারী লাগে কেন? হাতে একটা চিমকি কেটে দেখলাম, না এটা তো স্বপ্ন না, সত্যি এটা জান্নাত। একবার ধাক্কা দিয়ে দেখে কি এটা। এই মেয়ে ওঠ, এই ওঠ, ওই কি হয়েছে? ধাক্কাও কেন? তুমি এখানে কি করো আর আমাদের বাড়িতে আসলে কেমন করে? জান্নাত চোখ খুলে তাকিয়ে দেখে সে আমার বুকের উপর শুয়ে আছে। অমনি লাফ দিয়ে ওঠে। আমি তো আসছি তোকে মারার জন্য। মুখে কিছুটা রাগী ভাব এনে, বুঝলাম আমাকে মারতে এখানে এসেছ, কিন্তু আমার বুকের উপর কি করো? হ্যাঁ, আমি তো রুমে এসে দেখি তুই ঘুমিয়ে আছিস, তাই কিছু বলি নাই। কারণ আমি যাকে মারি সামনাসামনি মারি, আমি কি ভিতরে রাখি? তাও বুঝলাম তুমি ভীত না, কিন্তু আমাদের বাড়িতে আসলে কেমন করে তাই বলো। কাল তো তুই নিজেই আমাকে নিয়ে আসলি। কি বলো? আমি তোমাকে কখন নিয়ে আসলাম? কাল বিকেলে। ধুর, ফাজলামো করো নাকি আমার সাথে? কাল বিকেলে কোথা থেকে তোমাকে নিয়ে আসলাম? কেন, স্টেশন থেকে? আরে কালকে তো আমি আমার ভাবির বোনকে স্টেশন থেকে নিয়ে এসেছি, তোমাকে কখন নিয়ে আসলাম? তোর ভাবি বনি আমি। কিন্তু ভাবি যে বলল তার বোনের নাম জেসমিন। তো কি হয়েছে? তোমার নাম তো জান্নাত, জান্নাতুল ফেরদাউস। জেসমিন আমার ডাক নাম, ওই নামে শুধু আপুই ডাকে। তার মানে এক্স গার্লফ্রেন্ড এখন আমার বেআইন? এই কুত্তা, তুই যে আমার এক্স ছিলি বা তোর সাথে যে আমার কোনো সম্পর্ক ছিল, এটা যেন আপু না জানতে পারে। শুধু আপু না, কেউ যেন না জানতে পারে। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে তোর মতো একটা পেতনি আমার গার্লফ্রেন্ড ছিল এটা সবাইকে বলে বেড়াবো। কোথা থেকে কি বলবি? আমি পেতনি? ভুল কিছু তো আর বলিনি। দাঁড়া কুত্তা, আজ তোর একদিন কি আমার একদিন। বলতেই জান্নাত কিছু একটা খসে লাগলো আর রুমের এক কোণ থেকে একটা ফুলঝাড়ু পেল। ওইটা হাতে নিয়ে আমার দিকে তেড়ে আসলো মারবার জন্য। যেই বাড়ি মারবে অমনি ভাবির ডাক পড়লো, জান্নাত, এই জান্নাতুল কই গেলি? তখন আমি চিল্লিয়ে বললাম, ভাবি বেআইন সাহেব আমার রুমে। জান্নাত অমনি ফুলঝাড়ুটা ফেলে দিল। কি রে, এখানে কি করছিস? ভাবি বেআইনের সাথে একটু মজা করছিলাম, তাই না বেআইন? হ্যাঁ আপু, আমার বিয়েটা না খুব মজার। আচ্ছা বুঝলাম, এখন চল। ঘুম থেকে উঠে তো ফ্রেশও হস নাই, আগে ফ্রেশ হয়ে খাওয়া করে নি, তারপর দুজনে গল্প করিস। এখন আয়। আর মহারাজ আপনিও ফ্রেশ হয়ে নিচে খেতে আসুন। বলেই ভাবি জান্নাতকে নিয়ে চলে গেল। আর জান্নাত ওদিকে মনে মনে বলছে, আমাকে পেতনি বলা, তাই না? এখন যদি আপু না আসতো না, তবে শয়তানটার হাড় গোড় ভেঙে ফেলতাম। কিন্তু শয়তানটা কি বোঝে না যে এই পেতনিটা ওকে কতটা ভালোবাসে। আর এদিকে আমি, উফ, এখন কি যে একটা কাণ্ড হয়ে যেত। ভাবি যদি না আসতো তবে আর আমি আসো থাকতাম না। ধন্যবাদ ভাবি। কিন্তু ভাই, এক্স গার্লফ্রেন্ড যখন বেআইন হয় তখন যে এতটা ঝামেলা হয় তা জানাই ছিল না। বলে ফ্রেশ হয়ে চলে আসলাম। ফ্রেশ হয়ে বের হতেই ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি এ তো নাদিয়ার নাম্বার। নাদিয়া আমার স্কুল লাইফের ফ্রেন্ড, আর ওর তো এখন চিটাগংয়ে রিসিভ করার পর। ওই কুত্তা, তুই নাকি এখন বাড়িতে? তো কি হয়েছে? তুই তো চিটাগংয়ে এখন, তাই না? না, আমি বাড়িতে আসছি আজ 5 দিন হলো। আর তুই বাড়িতে আমায় বলবি না? আমি একা একা বাড়িতে বসে বসে বোরিং হচ্ছি। তুই কি আমায় বলতে পারতিস না যে তুই বাড়িতে এসেছিস? আমি এত কিছু জানি না, বিকেলে আমার সাথে দেখা কর তুই। আচ্ছা, তুই স্কুলের মাঠে চলে আয়, বিকেলে আমিও আসি। ওকে, এখন রাখি, বিকেলে কথা হবে। বুঝি না মেয়েরা তো কথায় কথায় কথা বলে কেন। নাদিয়ার সাথে কথা বলে খাবার টেবিলে চলে আসলাম। খাবার মধ্যে আম্মু বললেন, আজিজ, জি আম্মু। বিকেলে জান্নাতকে নিয়ে একটু বেরিয়ে আসিস, মেয়েটা আসছে থেকে একা একাই ঘরে বসে আছে। কিন্তু আম্মু আজ তো। আমি কোনো কিন্তু শুনতে চাই না, যা বললাম তাই যেন হয়। ঠিক আছে, ওনাকে রেডি থাকতে বইল। কথাটা বলে জান্নাতের দিকে তাকালাম, দেখলাম মেয়েটা অনেক খুশি। বিকেলে বাইক নিয়ে বাইরে জান্নাতের জন্য অপেক্ষা করছি, কিন্তু মহারানীর আসার কোনো খবরই নেই। কিছুক্ষণ পর একটা সাদা পরী যেন নেমে আসলো আমার সামনে। এটা জান্নাত। সাজের আর বর্ণনা দিলাম না, কারণ আপনারাও প্রেমে পড়ে যেতে পারেন। জান্নাত দাঁড়িয়ে আছে দেখে আমি বললাম,
কি হলো, উঠবেন না নাকি নাকি আমি একাই চলে যাবো? না না, দাঁড়াও, আমি যাব। তাহলে উঠুন। আচ্ছা আজিজ, দেখো আমায় কেমন দেখা যাচ্ছে। ভালো। জান্নাত হয়তো শুধু এইটুকুই আশা করে নাই আমার থেকে। ও ভেবেছে আরো অনেক কিছু বলবো, কিন্তু পেতনিটা জানে না যে তাকে কতটা সুন্দর লাগছে। ও, তারপর দুজন স্কুল মাঠে চলে আসলাম। দেখি নাদিয়া আগে থেকেই বসে আছে। নাদিয়া আমাকে দেখে আমার কাছে চলে আসলো। এতক্ষণ আসার সময় হলো তোর? আমি সে কখন থেকে বসে আছি। আর এই মেয়েটা কে রে দোস্ত? জান্নাতকে দেখে। দোস্ত, ওর নাম জান্নাত, আমার পিয়ান। ও, কিন্তু তোর সাথে যে আমার কিছু কথা আছে। তো বল, কি কথা? না, এখানে না, তুই এদিকটায় আয়। আর আপু, তুমি একটু এখানে বসে থাকো, আমরা আসছি। বলেই নাদিয়া আমার হাত ধরে টানতে টানতে নিয়ে ফাঁকা জায়গায় চলে এলো। আর এদিকে জান্নাত ভাবছে, এ কি গায়ে পড়ে মেরে বাবা। এই ছেমড়ি, এই ছেমড়ি তো রিয়া আপুর থেকেও বেশি গায়ে পড়ে মেয়ে। আর কি এমন কথা যে আমার সামনে বলা গেল না? না, এই মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। ধুর, ভালো লাগে না। আর এদিকে নাদিয়ার সাথে প্রায় 10 মিনিটের মতো কথা বলে জান্নাতের কাছে আসলাম। কি কথা হলো তা না হয় পরে একদিন শুনবেন, এখন থাক। এসে দেখি মেয়েটা আনমনে কি যেন ভাবছে। তারপর নাদিয়া চলে গেল আর আমি জান্নাতকে নিয়ে পুরো গ্রামটা ঘুরলাম। আমার সাথে ঘুরতে পেরে জান্নাত অনেক খুশি। একটা কথা বলবো? বলো। পেতনিটা কে? কোন পেতনি? লজ্জা, বোঝো না না কোন পেতনি? বানর কুত্তা, এতক্ষণ যার সাথে কথা বলে আসলি সেই পেতনি। ওর নাম তো নাদিয়া, আমার স্কুল লাইফের ফ্রেন্ড। বুঝলাম। এখন চল, বাড়িতে যাবো। তারপর জান্নাতকে নিয়ে বাড়িতে চলে আসলাম। রাত 9টা। ছাদে নাদিয়ার সাথে ফোনে কথা বলতেছি। তখনই খেয়াল করলাম কেউ একজন সাথে এসেছে। পেছনে তাকিয়ে দেখি জান্নাত। তাই নাদিয়াকে বললাম, দোস্ত, তোর সাথে পরে কথা বলি। কার সাথে কথা বলছিলি? নাদিয়ার সাথে। কেন বলতো? আর যেন ওই পেতনিটার সাথে কথা বলতে না দেখি। কেন কেন কথা বলবো না? আর বললে কি করবে? একদম গলা টিপে দেবো। কি? জি। কিন্তু কেন? আমি তোমার কি হই যে? আর কিছু বলতে পারলাম না। তার আগে আমার ঠোঁটে জান্নাত ঠোঁট ডুবিয়ে দিলাম। কতক্ষণ ছিল বলতে পারবো না। ছাড়ার পর বাস আই লাভ ইউ। আর একদিন ওই পেতনিটার সাথে কথা বলে দেখ কি করি আমি তোর। হুট করে জান্নাত আর ঠোঁট দুটো আমার ঠোঁটের মধ্যে মিলিয়ে দিল। কতক্ষণ যে দুজনের ঠোঁট একত্র ছিল তা বলতে পারা মুশকিলই বটে। ছাদে থেকে রুমে এসে ছুঁয়ে থেকে ভাবছি কি থেকে কি হয়ে গেল। আর মুচকি মুচকি হাসি। যে মেয়েটা গত 2 বছর আমাদের রিলেশন চলাকালীন নিজে থেকে আমার হাতটা পর্যন্ত ধরেছি কিনা মনে নেই, আর আজ সেই মেয়েটা চুমু দিয়ে দিল। ভাবা যায়? অবশ্য আমার বিষয়টা খারাপ লাগে নাই, ভালোই তো লেগেছে। কথাগুলো ভাবতে ভাবতে ভাবে এসে ডেকে গেলেন খাবার খাওয়ার জন্য। আমিও ফ্রেশ হয়ে নিচে খেতে চলে এলাম। সবাই যার মতো বসে আছে খাবার খাওয়ার জন্য। জান্নাত তো আছে। আমার দিকে দেখে মুচকি মুচকি হাসে। আমি সেদিকে খেয়াল না দিয়ে খাওয়ার জন্য বসে পড়লাম। জান্নাত খাওয়া থেকে আমার দিকে বেশি আর চোখে তাকাচ্ছে। তাই আমি বললাম, কি বেন সাহেব, খাচ্ছেন না কেন? খান খান, লজ্জা পাবার কিছুই নেই। নিজের বাড়ি মনে করে খেতে পারেন। কি ভাবি, আমি ঠিক বলেছি না? জান্নাত আমার দিকে এবার রাগে চোখে তাকালো। ঠিকই তো বলছিল। কি রে জান্নাত, খাচ্ছিস না কেন? এই তো খাইতেছি তো আপু। আর বেয়াই মশাই, লজ্জা পাবো কেন? এটা তো আমার নিজের বাড়িরই মনে করি আমি। আর এটা তো আমার নিজেরই বাড়ি, তাই না? আজ বেআইন ডাকছ? কাল যদি তোমার বউ না ডাকাতে পারি না, তবে আমার নামও জান্নাত না, বলে রাখলাম। তোরা খাবার সময় কি শুরু করলি? আর ছোট আব্বাজান? আম্মু মাঝে মাঝে আমাকে ছোট আব্বাজান বলে ডাকে। জি আম্মু, বলো। তোমার ছোট খালাম্মা আজ ফোন দিয়েছিল, তোমাকে জানাইতে বলছে। কিন্তু আম্মু, আমি এখন কিভাবে যাব? কেন বাবা, কেন যেতে পারবে না? আমি তো তোমার ফোন টেপার ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ দেখি না, তাহলে কেন যেতে পারবে না? উপায় নাই, এখন যেতেই হবে। ঠিক আছে, কবে যাইতে হবে? কাল সকাল সকাল বেরিয়ে পড়বি, আর 4-5 দিন থেকে তারপর বাড়িতে আসবি। তোর খালামুনির কাছ থেকে আবার যেন শুনতে না হয় যে তুই বাড়িতে আসার জন্য তার কাছে বায়না করেছিস। ঠিক আছে, 4-5 দিন থেকে তারপর বাড়িতে আসবো। এবার খুশি? খুব খুশি। জান্নাত মা, তুমি তাহলে সকাল সকাল রেডি হয়ে থাকো। বুঝলাম না আম্মু, জান্নাত রেডি থেকে কি করবে? আর ওই, আপনি আমার আম্মুকে মা ডাকছেন কেন? জান্নাতও তোমার সাথে যাবে। আমি মা বলে রাখবো, তাতে আপনার কি?
মা তো আজ না হয় কাল থেকে ডাকতেই হবে, আমি না হয় এখন থেকেই ডাকা শুরু করলাম। আমার বোকা বরটা বোঝেও না। আরেকবার শুধু কাল তোমার সাথে বেরোতে পারি, তারপরে দেখো তোমার কেমন নাচ নাচে। আমি আর কি কমো, সবই তোমাদের ইচ্ছা। পরদিন সকাল 8টায় রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর জান্নাত আসলো, সাথে আম্মু আর ভাবি। তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি চলছে তার আপন গতিতে, কিন্তু আমাদের কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে জান্নাত বলল, কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? কেন, আমার সাথে বলার তোমার কোনো কথা নেই? আছে তো অনেক, কিন্তু কিছুই মনে পড়ছে না। ফাজলামো করো নাকি? ধুর, ফাজলামো করতে যাবো কেন? যা সত্যি তাই তো বললাম। ঠিক আছে, এখন বলো আমার কেমন লাগছে দেখতে? একদম পেতনির মতো, মজা করে। দেখতে তো মাশাআল্লাহ পরীর মতো লাগছে। কি বললি কুত্তা? আও, মারলে কেন? যা সত্যি তাই তো বললাম। আমার পেতনির মতো দেখতে, তাই না? গাড়ি থামা, গাড়ি থামা বলছি। কেন? যা বললাম তাই কর। ওকে। গাড়ি থামানোর পর, আজিজ, তুই কি বুঝতে পারছিস যে তুই এখন ফেসে গিয়েছিস? মানে আমি ফেসে গিয়েছি মানেটা কি? মানে হচ্ছে, এখন যদি আমি চেঁচামেচি করে লোক জড়ো করি আর তাদের বলি তুই আমাকে ভুলিয়ে ভালিয়ে এইসব করার জন্য এখানে নিয়ে এসেছিস, তাহলে তোর কি অবস্থা হবে ভাবতে পারছিস? কিন্তু আমি তো তোমার ওইসব করার জন্য আনিনি। সেটা তো আমি আর তুই জানিস না, এটা তো জানে না। তাহলে আমি এখন পালাবো? পালাও, তবে বাড়িতে আম্মু আর আপুকে কি বলবে? তার মানে? তার মানে তুমি এখন মাইন্ড কাটছে। না, হ্যাঁ। তুমি এখন কি করতে চাচ্ছ? বেশি কিছু না, শুধু আমি যা বলবো তোমায় তাই করতে হবে। কি করতে হবে? আমরা যখন তোমার খালামণির বাসায় যাব, তখন তিনি জানতে চাইবেন আমি তোমার কি হই, তাই না? তখন তুমি কি বলবে? আমি তোমার কি হই? কেন বলবো বিয়ান? না, বেরিন না। তাহলে কি বলবো? তুমি আমার এক্স গার্লফ্রেন্ড এইটা বলবো? ধরবো কা, এটা বলতে যাবে কেন? তাহলে কি বলবো সেইটা তো বলো, এত পেঁচাও কেন? খালামণিকে বলবে আমি তোমার একমাত্র দুষ্টু মিষ্টি আদরের বউ। মানে কি? তুমি তো আমার বউ না। সেটাও শুধু তুমি আর আমি জানি, খালামণি তো জানে না, তাই না? নিহি, কাবি নিহি, আমি এটা বলতে পারবো না। বলতে পারবি না, তাই না? লোকজন ডাকবো নাকি? না। তাহলে আমি এখন থেকে তোর কে? বউ। জোরে কর বল, শুনতে পাইনি। বললাম তো বউ। এভাবে না, বলো যে তুমি আমার একমাত্র বউ, নাইলে ডাকবো নাকি? ডাকবো? না না না, বলছি বলো। তুমি আমার একমাত্র আদরের বউ। এই তো আমার সোনা, আমার জানোটা, আমার গোলমলো বাবুটা। এখন চলো যাও যাক সোনামোনা। চল। গাড়ি চলছে তো চলছে, আর আমি শুধু ভাবছি কি যে হতে চলেছে। আমার খালামা তো একদম সহজ সরল একজন মানুষ। জান্নাতের মতলবটা আমি কিছুই বুঝতে পারলাম না। বাইকের আয়নাতে দেখতে পেলাম জান্নাত মুচকি মুচকি হাসছে, এই জন্য তার বিজয়ের হাসি। সারা রাস্তা আর একটাও কথা হয়নি দুজনের। গাড়ি এসে থামলো খালামণিদের বাড়ির সামনে। তারপর কলিং বেল দেবার আগে জান্নাত, মনে আছে তো আমি এখন তোমার কি? বউ, একমাত্র আদরের বউ, আমার সোনা বরটা। তোমায় দিলাম চুমা। তারপর কলিং বেলটা দিলাম। কিছুক্ষণ পরে খালামণি এসে দরজাটা খুলে দিলেন। তারপর আমাকে জড়িয়ে ধরলেন। তারপর খালা জান্নাতের দিকে তাকিয়ে বললেন, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ ভালো খালাম্মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ও নিশ্চয়ই আমাদের বৌমার বোন, তাই না? জি খালাম্মা, তাছাড়াও আমার একটা পরিচয় আছে। কি গো, বলো না কেন, বলো। আরো একটা পরিচয় মানে সেটা কি? না মানে খালা, জান্নাত আমার বউ। কি, তোমরা বিয়ে করে দিলে আর আমাকে জানালেন না? খালামণি, আমরা যে বিয়ে করেছি এটা আসলে কেউ জানে না, এমনকি আমাদের এখনো বাসরটাও হয় নাই। কত শখ ছিল আমার বরটার সাথে বাসর করবো, তা এখনো হয়ে ওঠেনি। মায়াই বলে কি, এখানে আবার বাসর কই থেকে আসলো? কি করতে যাচ্ছে জান্নাত? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথমে বিয়ে না করেই আমার বউ হয়ে গেল, আর এখন বলছে বাসরের কথা। আল্লাহ রক্ষা করো আমায়, কোথায় যে ফেসে যাচ্ছি নিজেও তো বুঝতে পারছি না। কি, তোরা যে বিয়ে করেছিস বাড়িতে কেউ জানে না? না গো খালামণি, কেউ জানে না। আজিজ বললো খালামণিকে অনেক ভালো, আর তোমার কাছে আসলে নাকি তুমি সবকিছু সমাধান করে দিবে, তাই তো তোমার কাছেই চলে আসলাম। তোরা চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব।
আর আজিজ, তুই বিয়ে করবি আমাকে একবার বলতে পারতি, আমি কি না করতাম নাকি রে বাবা? তুই জানিস না তোর খালামণি তোকে কতটা ভালোবাসে। আমার কতটা ইচ্ছে ছিল তোর বিয়ের কাজ আমি নিজ হাতে করব, তা তুই করতে দিলি না। খালামণি, তুমি কি এখন আমাদের কথা শোনাবে নাকি ভেতরেও ঢুকে দেবে? আর আলিফকে তো দেখছি না, ও কথায়? আলিফ আমার খালাতো ভাইয়ের নাম। ওহে ভিতরে আয়, আর তোর ভাই তো কলেজে গেছে, তোরা আলিফের রুমে গিয়ে বসে বিশ্রাম নে, আমি ততক্ষণে তোদের রুমটা গুছিয়ে নেই, কেমন? ঠিক আছে খালামণি, আর আলিফ আসলে আমার কাছে পাঠিয়ে দিও। বাবা তোর ফোনটা দিয়ে যা তো, আলিফকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলি। খালামণিকে ফোনটা দিয়ে আলিফের রুমে দুজনে চলে আসলাম। তারপর আমি, ওই তোমার মতলবটা কি বলো তো? তোমার ভাবসাব মোটেও সুবিধার মনে হচ্ছে না আমার কাছে। কেন জানো তোমার কি মনে হচ্ছে? আর আমার বরটা কি রাগ করলো নাকি? আমি মোটেও তোমার বড় নই। তো তুমি আমার কে? কেউ না। সত্যি আমি তোমার কেউ না? কি হলো, চুপ করে গেলে কেন বলো? সত্যি আমি তোমার কেউ না? বলেই জান্নাত আমার কাছে আসতে লাগলো। এই কি কি করছো? কাছে আসবে না, দূরে থাকো বলছি। কাছে আসবো, তুমি কি করবে? কি করবে? আমি কিন্তু চেঁচাবো। চিল্লাও চিল্লাও, যত পারো চিল্লাতে পারো। এই না না না, ধর চাই, কে শোনে কার কথা? জান্নাত আমার মাথা দুপাশে ধরে চার ঠোঁট এক করে দিল। এখন বলো আমি তোমার কে? ঠোঁট মস্তে মস্তে, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। একতা, তোর আমি কি বলি আর তুই কি বলিস? ধুর, ভালো লাগে না। যাও তো, ফ্রেশ হয়ে এসো আগে। যাইতেছি, তারপরে কিন্তু বলতেই হবে আমি তোমার কে, নাইলে এবার তোমার ঠোঁট একবারে ছেড়ে ফেলবো। বলেই জান্নাত চলে গেল। আর আমি ভাবছি কি করতে চাচ্ছে এই মেয়েটা। ভাবতে ভাবতে আলিফ চলে আসলো। আর কিরে ভাইয়া, আসবো? দরজার দিকে তাকিয়ে দেখি আলিফ হাতে কিছু শপিং ব্যাগ। আরে আলিফ, তুই আয় আয়, আর এটা তো তোরই রুম, তুই আসবি, আমাকে জিজ্ঞেস করছিস কেন? আমার রুম, কিন্তু ভাইয়ার রুমে তো তুমি একা নেই, সাথে ভাবিও আছে, তাই না? আর ভাইয়া, এইটা তুমি একেবারে ঠিক করলে না। কি ঠিক করলাম না রে ভাই? ওই যে বিয়ে করলে না জানিয়ে। তোরে কিভাবে জানাবো রে ভাই? আমি নিজেই তো জানতাম না যে আমি বিয়ে করেছি, তুই কেমন জানবি? কিরে ভাইয়া, কথা বলো না কেন? কি ভাবো? আগে জানাই নাই, তাই কি হয়েছে? এখন তো জানলি, তাই না? নাও, এইগুলো নাও, আর তাড়াতাড়ি এইগুলো পরে বাইরে আসো। কি এইগুলো? তোমার জন্য পাঞ্জাবি আর ভাবির জন্য বেনারসি। কিন্তু এইগুলো কেন? আম্মু বলল তোমাকে নাকি বর বেশে দেখবে, তাই তাড়াতাড়ি চেঞ্জ করে চলে এসো। আর এই নাও তোমার ফোন, আম্মু দিল। রেখে যা। কিছুক্ষণ পরে জান্নাত বাথরুম থেকে বেরিয়ে আসলো। তারপর কার সাথে কথা বললে কতক্ষণ? আলিফ এসেছিল এগুলো দেওয়ার জন্য। ব্যাগগুলো দেখে, কি এগুলো? খুলে দেখো। ওয়াও, খুব সুন্দর এগুলো। এগুলো কি আমার জন্য? সবকিছু খুলে বললাম কি জন্য। তারপর দুজন রেডি হয়ে বাইরে আসলাম। বাইরে বের হয়ে যা দেখলাম, একজন মনিবী লোক খাতা কলম নিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে কাজী সাহেব হবে হয়তো, কিন্তু কেন? আয় তোরা এখানে বস। খালামণি, উনি কে? উনি তো কাজী সাহেব, তোদের আবার বিয়ে দেবার জন্য নিয়ে আসলাম আলিফকে দিয়ে। আমার অনেক দিনের শখ ছিল তোর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিব। আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা মনে হয় এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, সাথে আমারও একই অবস্থা। কি বলো তুমি খালামণি? আমার তো একবার বিয়ে করেছি, তাহলে আবার কেন? তোকে বললাম না তোর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিতে চেয়েছি, আর তোর আবার বিয়ে করতে সমস্যা কোথায়? হ্যাঁ, অন্য কাউকে তো আর তোকে বিয়ে করতে বলছি না, তোর বউকেই তো বিয়ে করতে বলছি। বাবা, তুই আমার জন্য এইটুকু করতে পারবি না? জান্নাতের দিকে তাকিয়ে, জান্নাত তুমি কিছু বলো এখন খালামণিকে। আমি আর কি বলবো বলো? খালামণিটা আর বেশি কিছু আবদার করে নাই, তাই না? খালামণি, আমরা রাজি। লজ্জা মাখা মুখে, আলহামদুলিল্লাহ। কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। আমি কিছুই বুঝতে পারছি না কি দিকে কি হয়ে যাচ্ছে। এখন খালামণিকেও সত্যটা বলতে পারবো না, কারণ সে খুব কষ্ট পাবে। কি করবো এখন আমি? এইসব ভাবতে ভাবতে কখন যে কবুল বলে দিয়েছি। অবশ্যই জান্নাত আর আমার বিয়েটা হয়ে গেল। বাসে ঘরের মধ্যে বসে আছে জান্নাত।
আমি দরজাটা খুলে ভেতরে ঢুকে রীতিমতো অবাক হলাম, কারণ ঘরটা অনেক সুন্দরভাবে সাজানো। এত অল্প সময়ে এত কিছু কিভাবে সাজালো খালামণি বুঝতেই পারছি না। মনে হচ্ছে আগে থেকেই সাজানো ছিল ঘরটা। আরো অবাক হলাম জান্নাতের দিকে তাকিয়ে, কারণ যে মেয়ে সবসময় আমার পিছে পড়ে থাকে সেই মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে নিচের দিকে তাকিয়ে বসে আছে। ভাবা যায় জান্নাতকে বউ বেশে যেন সুন্দরী অপশনের মতো লাগছে। আমি ভয়ে ভয়ে এক পা দুপা করে খাটের দিকে এগিয়ে যেতে লাগলাম। খাটের কাছে যেতেই জান্নাত খাট থেকে উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে সালাম করতে লাগলো। আমি তার 2 বাহু ধরে দাঁড় করিয়ে বললাম, এই কি করো? তুমি এখন আমার স্বামী, সো এটা এখন আমার অধিকার। শুধু অধিকার নয়, বিয়ের রাতে স্বামীর পা ধরে সালাম করা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য ও আমাদের সমাজের নিয়ম। তাই আমাকে তুমি এটা থেকে বিরত রাখতে পারো না। কি আর করার, এই মেয়ের সাথে কথায় পারা খুবই মুশকিল। তারপর জান্নাত আবার আমার পাশে সালাম করে নিল। তারপর, তোমার কি অজু আছে? না থাকলে করে আসো, আমরা দুজনে 2 রাকাত নামাজ আদায় করব। আমি অজু করে আসি। তোমার আছে? আছে। আসো তাহলে আমরা নামাজ আদায় করে নিই। জান্নাত 2টা জায়নামাজ বিছিয়ে দিল। আমি ও জান্নাত দুজনে নামাজ আদায় করে নিলাম। তারপর নামাজ শেষ করে জান্নাত আবার গিয়ে বিছানায় বসে পড়ল। আমি আমার টুপি ও পাঞ্জাবিটা খুলে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম। বিছানায় কাছে যেতে জান্নাত একটা বালিশ হাতে নিয়ে আমার দিকে ঢিল মেরে দিয়ে পড়ল। একদম বিছানার দিকে আসবে না। কেন? অবাক হয়ে, কি হলো আবার মেয়েটার? কারণ তুমি ওই সোফায় গিয়ে ঘুমাবে আর আমি এই বিছানায় ঘুমাবো। বুঝলাম না, তুমি বিছানায় ঘুমাবে আর আমি সোফায় ঘুমাবো? কিন্তু কেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমরা এখন স্বামী স্ত্রী, তাহলে একসাথে ঘুমালে সমস্যাটা কোথায়? কারণ আমি তো আর একা না, তাই না? তোমার তো অনেক বান্ধবী আছে, ভার্সিটিতে রিয়া আপু, তারপরে দেখলাম নাদিয়া নামের ওই পেতনিটা, আর এখন সামিয়া আপু তোমার কথা বলে, তার সাথে আমার যখনই কথা হয়। অভিমানী কণ্ঠে, কি বলো এগুলো? তুমি জানো আমি কত কষ্ট সেদিন রিয়াকে ফাঁকি দিয়ে এসেছি। রিয়াকে যদি ভালোই বাসতাম তাহলে কি আর তাকে এইভাবে অবহেলা করতাম? সে না হয় বুঝলাম, কিন্তু নাদিয়া আর সামিয়া আপু? তুমি সেদিন নাদের সাথে কি কথা বললে যা আমার সামনে বলা যেত না? এ কথা এটা সেই দিন জিজ্ঞেস করলেই তো বলে দিতাম। এই জন্য আমার পাখিটা অভিমান করে আছে। সেদিন বলো নাই তো, এখন বলো। একদম মিথ্যে কথা বলবে না, নাহলে কিন্তু। আচ্ছা শোনো তাহলে, নাদিয়া আমার স্কুল জীবনের বান্ধবী আর তোমার বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের গার্লফ্রেন্ড। ঠিক বুঝলাম না। আমার বেস্ট ফ্রেন্ড তো নাবিলা, আর নাবিলার ভাই তো বুলবুল ভাইয়া। তার মানে নাদিয়া আপু বুলবুল ভাইয়ার গার্লফ্রেন্ড? মাই ডিয়ার বউ, তোমার আর আমার মধ্যে যেমন মনোমালিন্য হয়েছিল ঠিক তেমন ওদের মধ্যে একই অবস্থা হয়েছিল। তাই আমি তাদের সবকিছু ঠিক করে দিলাম। আর তুমি তো জানোই তোমার সামিরা আপুর বয়ফ্রেন্ড আছে, তাহলে আর সামিরা আমার একজন ভালো ফ্রেন্ড, বুঝতে পারলে বউ? বলেই বালিশটা হাতে নিয়ে সোফার দিকে যেতে লাগলাম আর বললাম, তাহলে আমি এখন সোফাতেই ঘুমাবো। কেন? তুমি তো বললে আমি যেন বিছানাতে না যাই। আমি কখন তোমাকে বললাম? এই মাত্রই তো বললে। ও, বুঝতে পারছি। তুমি তো আমায় ভালোই বাসো না, তাই তো সোফাতে ঘুমাতে যাচ্ছ, তাই না? বুঝি তো সব, আমি বুঝি। ও, এখানে আমার দোষ হয়ে গেল, তাই না? নিজের কাঁধে কখনোই দোষ নেব না। আমার বর থাকতে আমি কেন দোষ দিতে যাব? হয়েছে, আমার বরটার আর মন খারাপ করে থাকতে হবে। আসো সোনামণি, তুমি একটু আদর করে দিই। বলে এক লাফে সোজা জান্নাতের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম আর জান্নাত আমার মাথায় হাত বলে দিতে লাগলো। আচ্ছা জান্নাত, ধরো যদি আমি সত্যি ওদের একজনের সাথে প্রেম করতাম তাহলে কি করতে? তোমার মাথা না সব চুলগুলো আমি ন্যাড়া করে দেবো, হাতটা ভেঙে দিতাম আর নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতাম। ওরে বাবা, এত কিছু করতে? তখন তো আমায় কেমন বাজে দেখা যেত তখন। তাতে আমার কি? তখন তো সবাই বলতো, দেখ দেখ জান্নাতের বরটাকে কেমন বাজে দেখা যায়। বলতো, কিন্তু কেউ তো তোমায় আর আমার থেকে আলাদা করতে পারতো না। বাহ, তোমার মাথায় তো সেই লেভেলের বুদ্ধি। তা আমায় কি এখন অমন করবে নাকি যাতে আমার দিকে কেউ নজর না দেয়? না, তা করবো না, তবে এমন কিছু করব যাতে করে কেউ তোমার উপরে নজর দিলেও তোমার নজর যেন তাদের উপরে না পড়ে। সেটা কিভাবে? আমার বেবি লাগবে, একদম ফুটফুটে কিউট বাচ্চা, যাতে তুমি তার কথা চিন্তা করে হলেও আমাদের ছেড়ে না যাও। বলেই কেঁদে দিল আমার বুকের উপর মুখ লুকিয়ে। ধুর পাগনি, তোমাকে ছাড়া আমি বাঁচবই না, ছেড়ে যাওয়া তো দূরের কথা,
জান্নাতুলকে জড়িয়ে ধরে তার কপালে একটা চুমো দিয়ে, সত্যি তো? কখনো আমাকে ছেড়ে যাবে না তো? নেহি বউ, কাভি নেহি। তারপরে আমার বেবি লাগবেই। আর আজকে থেকে মিশন শুরু করবো আমরা। আজকে থেকেই? তাহলে দেরি কেন? চলো লেগে পড়ি, আমাদের মিশন স্টার্ট করি, কি বলো? যা দুষ্টু। ইস, আমার বউ তো দেখি লজ্জা পাও। আসো, আরো কাজে আসো বউ, আর লজ্জা পেতে হবে না। আসো, আমাদের মিশনটা স্টার্ট করা যাক। বলেই জান্নাতের ঠোঁটে আমার ঠোঁটটা ডুবিয়ে দিলাম। ধীরে ধীরে আমরা একে অন্যের মাঝে হারিয়ে যেতে লাগলাম। সবকিছু জানতে চাইয়া লজ্জা দেবেন না। আমাদের মিশন কমপ্লিট। এখন ফরজ গোসলটা করতে হবে। আমরা এখন যাই, ফরজ গোসলটা সেরে আসি, কেমন? গোসল শেষ করে দুজনেই আবার রুমে এসে শুয়ে পড়লাম। আমি বালিশে মাথা রেখে শুয়ে আছি, আর জান্নাত আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। আমি জান্নাতকে বললাম, জান্নাত। ও বউ, শোনো না। বলো না। আমরা কি সত্যি সত্যি বিয়ে করে নিয়েছি? কি বলো এগুলো? বিয়ে করে মিশন কমপ্লিট করে এখন বলছো আমরা কি সত্যি সত্যি বিয়ে করেছি? হ্যাঁ, আমার না বিশ্বাসই হচ্ছে না যে আমরা মিশনটা পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। কি থেকে কি হয়ে গেল, তাই না? জি না, আমি চেয়েছি বলেই বিয়েটা হলো, বুঝলে? তার মানে তুমি সিচুয়েশনে না পড়লে বিয়েটা করতে না? করতাম কি করতাম না সেটা না হয় কাল সকালেই জানতে পারবে। হুম। এখন ভালো ছেলের মতো তোমার এই পেতনি বউটাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাও তো, অনেক রাত হয়ে গেছে। বউ, তুমি শুধু আমার পেতনি বউ না, আমার দুষ্টু মিষ্টি আদরের বউ। হয়ে যাচ্ছে, আর পান দিতে হবে না, না এবার ঘুমাও। আমি আর কথা না বলে জান্নাতকে দু বাহুধরের মধ্যে আগলে নিয়ে তার কপালে একটা ভালোবাসার পরশ শিখে দিলাম। জান্নাত আমার বুকের উপর মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়ল। এই মেয়েটা কিছুদিন আগেও কি ঝগড়াটাই না করলো আমার সাথে, আর এখন আমার বুকে মুখ লুকিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এমন ভাবে ধরে আছে যেন ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। ঘুমন্ত পইটাকে বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে আমিও ঘুমের দিশে পা বাড়ালাম। সকালে নাকের মধ্যে কেমন যেন সুরসুরি অনুভব করলাম। সাথে সাথে আমি হাঁচি দিয়ে চোখ খুলে তাকিয়ে দেখি জান্নাত আমার পাশে বসে আছে। অনেক রাত হলেও তার হাসি যেন আমি আবারও তার প্রেমে পড়ে গেলাম। জান্নাত হাসতে হাসতে বলল, এই যে মিস্টার বর, ঘুম ভাঙলো তাহলে? ফজরের আজান যে হয়ে গেছে সেদিকে খেয়াল নেই। উঠো উঠো, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে উজু করে আসো, নামাজ পড়ে নেই, তারপর না হয় আবার ঘুমিয়ে। উফ, আর একটু ঘুমাই না বউ, তারপর নামাজ আদায় করে নেই। না না, তা হচ্ছে না, উঠো বলছি। রাগে চোখে। তারপর উঠে নামাজ আদায় করে এসে জান্নাতকে আবার বকি নিয়ে ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পরে মনে হলো কেউ যেন দরজায় ঠক ঠক করছে। কে? ভাইয়া, আমি আলিফ। আর কতক্ষণ ঘুমাবি? এবার তো ওঠো, আম্মু খাবার জন্য ডাকছে তো। খালামণিকে বল আসে। তো এখন যা তো ভাই, 5 মিনিট লাগবে আমার। তারপর আলিফ চলে গেল। আমি জান্নাতকে নিয়ে দরজা খুলে বের হলাম। তারপর যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আম্মু, আব্বু, ভাইয়া আর ভাবি। আমি তাদের দেখে একদম থ হয়ে গেলাম। এরা এখানে কিভাবে আসলো? আমি ভয়ে ভয়ে আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু বিশ্বাস করো, আমরা কিছুই করিনি। আর আম্মু, আমি এসব করতে চাইনি। এই জান্নাত আমাকে ব্ল্যাকমেল করে এইসব বলতে বাধ্য করেছে। আমার এমন হ্যাবলা মার্কা মুখ দেখে সবাই ফিক করে হেসে দিল, আর জান্নাত গিয়ে আম্মুকে জড়িয়ে ধরল। কি হচ্ছে এইসব? আমরা সব আগে থেকে জানতাম রে গাধা, অমন মুখ বানিয়েছিস কেন? জানতে মানে কি জানতে তোমরা? তোর সাথে যে এই বিয়েটা হলো তা আমারই প্ল্যান ছিল। তোকে তোর খালামণির বাড়িতে আসতে বলা, আর জান্নাত যে তোকে ব্ল্যাকমেল করেছে সেটাও আমারই প্ল্যান ছিল। কি বলছো এগুলো আম্মু? তোমার প্ল্যান ছিল মানে? তোমরা বললে কি আমি জান্নাতকে বিয়ে করতাম না? আর এইগুলো কেন করলে? আমি তো তাই বুঝতে পারছি না। তুই আমাকে ভুল বুঝেছিস, আগে কথা তো শোন। ধুর, তুমি থাকো তোমার ভুল বোঝা নিয়ে, আমাকেও বিরক্ত করবে না। আমার মাথায় যেন কিছুই খেলছে না। ওখানে আর থাকলাম না, কারণ আমার প্রচন্ড রাগ উঠে গেছে। আর আমার রাগ উঠলে আমি কি করি নিজেও জানি না। আমার থেকে কেন লুকাতে হবে এগুলো? আমাকে বললে কি আমি জান্নাতকে বিয়ে করতাম না নাকি? আমিও তো জান্নাতকে ভালোবাসি। আমি যখন সবার সামনে থেকে চলে আসতাম তখন জান্নাত আমার পিছু পিছু আসতে লাগলো। মা, তুই কোথায় যাস? আম্মু, দেখলে তো তোমার ছেলেটা কতটা রেগে গেছে। আমি যাই, তার রাগ আগে ভাঙিয়ে আসি। আর আম্মু, আমি তোমাদের আগেই বলেছিলাম আজিজকে না জানিয়ে এসব করলে ও রেগে যাবে। আমি জানি রে মা, আমার ছেলেটা একটু বেশি বদমেজাজি।
আর আমরা তো ওর ভালোর জন্যই ওকে কিছু জানাই নাই। আজিজ যখন জানতে পারবে আমার জন্যই ওর বদমেজাজটা একটু কমেছে, তখন দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু আম্মু আমি এখন কি করব? তোর কিছু করতে হবে না রে মা। 2 ঘন্টা পর আমি রুমে শুয়ে আছি। কে জন্য দরজা খুলে ভেতরে আসলো। তাকেই দেখি জান্নাত, হাতে খাবারের থালা। আমার কাছে এসে ওঠো, খেয়ে নেবে। সে সকাল থেকে এখনো কিছুই খাওনি। চুপ করে আছি। কি হলো? আমি কিছু বলছি? আমিও কিন্তু এখনো কিছু খাইনি। আর আম্মু আমাদের ভালোর জন্যই এসব করেছে। আর কেন করেছে শুনবে? ওকে, কথা যখন বলবেই না তাহলে শোনো। সেদিন যখন তোমার সাথে প্রথম ঘুরতে বের হয়েছিলাম আর আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, মনে আছে তোমার? রেস্টুরেন্টে তুমি যখন তোমার মোবাইলটা ফেলে ওয়াশরুমে গেলে, তখন আম্মু ফোন দেয় তোমায়। আমি প্রথমে ধরতে না চেয়েও ফোনটা ধরি। আমার গলা শুনে আম্মু জিজ্ঞেস করেন আমি কি। তখন আমি আমার আর তোমার বিষয়ে সব কিছু খুলে বলি আম্মুকে। আম্মু তখন বলেন, মা রে, আমার ছেলেটা কিন্তু খুবই বদমেজাজি, আর তুই চাইলে আমার ছেলেটার এই স্বভাবটা ঠিক করতে পারিস। কিভাবে? আমার ছেলেটা যখন তোকে মেজাজ দেখাবে তখন তুই তার থেকে ডাবল মেজাজ দেখাবি। কিন্তু আম্মু, কোনো কিন্তু নয়। তখন থেকে নিজের ইচ্ছা না থাকার পরেও তোমার সাথে খারাপ ব্যবহার করি, তারপরে ইগনোরও। জানো, তোমায় যখন এড়িয়ে চলতাম আমার তখন কতটা কষ্ট হতো। তারপর যখন দেখলাম আম্মুর কথাটা অনেক কাজে দিতেছে, তোমার বদমেজাজটা ভালো হয়ে যাচ্ছে, তখন আমি আর আম্মু অনেক খুশি হয়েছিলাম। আর তারপরে আজকের এই দিন। কী হলো? তাও এখনও আমার সাথে কথা বলবে না? ও, বুঝতে পেরেছি তো, তুমি তো এখন আর আমাকে ভালোবাসো না, তাই কথা বলছো না। ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোই বাসো না আর কথাও বলবে না, তাহলে আমিও আর তোমার সাথে পড়ে থাকবো না, এখনই চলে যাবো। বলেই জান্নাত যে পা বাড়াবে, আমি অমনি ওর হাতটা একটানে ধরে আমার বুকের উপর নিয়ে এসে, খুব সাহস হয়েছে না? আমাকে ইগনোর করা হয়েছে এতদিন, এখন আবার আমাকে ছেড়ে চলে যাবে, তাই না? খুব বার বেড়েছে তোমার, তাই না? আমাকে না জানিয়ে একবার বাইরে বের করলে একদম পাটা ভেঙে হাতে দড়িয়ে দেব। তুই জানিস তোর সাথে যখন আমি কথা বলতে যেতাম আর তুই আমাকে এড়িয়ে চলতে, তখন আমার কতটা কষ্ট হতো। মনে হতো নিজেকে শেষ করে দিই। কিন্তু যখন আম্মু আব্বু ভাইয়ার কথা মনে হতো, তখন আর কিছুই করতে পারতাম না। আবার মনে হতো তুই যদি আবার আমার কাছে ফিরে আসিস আর আমাকে যদি না পাস, তখন তো তুইও কষ্ট পাবি। আমি যে তোকে কষ্ট দিতে পারতাম না রে পাগলি। আমি যে তোকে অনেক ভালোবাসি রে। কেমনে থাকতাম তোকে ছাড়া বল? কথাগুলো বলে জান্নাতের দিকে তাকিয়ে দেখে মেয়েটা আমার বুকের মধ্যে লুকিয়ে মুখ লুকিয়ে কান্না করছে। একটু বেশি বলে ফেলাম নাকি? তাই আবার মজা করে বললাম, তুমি আমাকে ছেড়ে চলে যাবে তাই না জান্নাত? ওকে যাও, তোমাকে ছাড়া তো 3টে মাস থেকেই আছি। আর বাকি জীবনটা না হয় তোমার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। আর আমারও অভ্যাস হয়ে গেছে তোমাকে ছাড়া থাকতে থাকতে। যাও যাও, তুমি লাগবে না তোমাকে আমার। কথাটা বলতেই জান্নাত আমাকে আরো শক্ত করে জোরে ধরে হাওয়া করে কান্না করে দিল। আমাকে তাড়িয়ে দেবে আজিজ? এবার আমি তোমার থেকে আলাদা হলে মনে হয় আর বাঁচবো না আজিজ। আমি সত্যি সত্যি মরে যাব। তুমি জানো আজিজ, তোমাকে যখন এগিয়ে চলতাম নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও, তোমার থেকে যখন ধরে ধরে থাকতাম, তখন আমার কতটা কষ্ট হতো। মনে হতো আমার বুকের মধ্যে থেকে কেউ যেন আমার কলিজাটা না বের করে নিচ্ছে। তারপরও তোমার থেকে দূরে থাকতাম, তোমার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য। আমাকে তাড়িয়ে দিও না আজিজ, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। জান্নাতের গায়ে যতটা সম্ভব শক্তি আছে সব শক্তি দিয়ে আমাকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। তুমিই তো বললে আমার কাছে থাকবে না, চলে যাবে। সে তো তুমি আমার সাথে কথা বলছিলে না, তার জন্যই বললাম। আচ্ছা ঠিক আছে, আমি যদি কখনো তোমাকে ছেড়ে চলে যেতে চাই, তাহলে তুমি আমার হাত পা ভেঙে দিও, কেমন? তাও আমাকে তোমার থেকে দূরে যেতে দিও না। ইস, শখ হতো আমার এত সুন্দর বউটার নাকি হাত পা ভেঙে দেব, তখন তো তোমাকে কেমন কেমন দেখাবে, তাই না? আর লোকে তখন আমাকে কি বলবে? বলবে দেখ আজিজের বউটাকে কেমন দেখা যায়, একদম পেতনি। বললে বলো, তাতে আমার কি? সেটা তো আর আমাকে বলবে না, তোমাকেই বলবে। আর তার জন্যও যদি আমাদেরকে কেউ আলাদা না করতে পারে, তাহলে আমার হাত পা ভাঙতে কেন সমস্যা নেই তো? আমাদেরকে এমনিতেই কেউ আলাদা করতে পারবে না রে পাগলি। সেই শক্তি কারো কাছে আসে নাকি আল্লাহ তাআলা বাদে? আর যে আলাদা করতে আসবে, আমি তারই হাত পাটা ভেঙে দেব। সে গায়ে সব শক্তি এক করে মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বললাম, আমিও ভেঙে দিব। ঠিক আছে দিও।
এই বউ, আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছে। তোমার জন্য তো খাবার এনেই রেখেছি, টেবিলে আছে, খেয়ে নাও। না থাক, খাবো না। খাবে না কেন? এই তো বললে তোমার নাকি অনেক ক্ষুধা লেগেছে। লেগেছে তো। তবে খাবে না কেন? কেউ একজন যদি খাইয়ে দিত তাহলে খাইতাম। তো সেই কেউ একজন তোমাকে না করেছে যে সে খাইয়ে দিবে না? বললেই তো হয় তুমি আমার হাতে খাবে। সেই একজন কি বোঝে না তারও তার বউয়ের হাতে খেতে ইচ্ছে করে? হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না, আসো খাইয়ে দিই আমার বরটাকে। তারপর জান্নাত আমাকে খাইয়ে দিতে লাগলো আর আমি খাইতে লাগলাম। ভাই জানেন না বউয়ের হাতে খেতে কতটা মজা। যে বউয়ের হাতে খাবার খায় সেই শুধু জানে এর হাতে খাবার একদম যেন অমৃত। দুঃখের বিষয় আমি এখনো ছোট বাচ্চা, একটা ছেলে, সবে এসিসি দিলাম, বিয়ে করা তো দূরের কথা, বউ পাবো না। তো যাই হোক, এটা কিন্তু রাইটারের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না, আমি বিবাহিত পুরুষ। জান্নাত আমাকে খাইয়ে দিতেছে আর আমার দিকে তাকিয়ে আছে, আর তার তাকিয়ে থাকা দেখে বুঝতে পারলাম ওর অনেক ক্ষুধা লেগেছে। মেয়েটা তো সারাদিন কিছু খায়নি, তাই আমিও এক লকমা খাবার নিয়ে জান্নাতের মুখের কাছে ধরলাম। সাথে সাথে মেয়েটা খাবার মুখে নিয়ে নিল, যেন সে এরই অপেক্ষাতেই ছিল আমি কখন থেকে খাবার খাইয়ে দিই। খাবার মুখে নিতেই জান্নাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এটা কোনো দুঃখের পানি দেখলাম না, এটা যেন রাজজয়ের আনন্দের চোখের পানি। সবার বই চায় তার স্বামী তাকে একটু কেয়ার করবে, একটু ভালোবাসবে। খাবার সময় আবদার করে বর তার বউকে বলবে, তুমি আমাকে খাইয়ে না দিলে আমি খাবই না। বউ যখন তার স্বামীকে খাইয়ে দেবে, তার স্বামীও তখন তার বউকে খাইয়ে দেবে। এতটুকুই। বউদের তখন আর কিছুই যেন চায় না, এতেই নিজেকে যেন রানী মনে করেন। কথাগুলো ভাবতে ভাবতে আমাদের খাওয়া শেষ। তারপর আমার ফোনটা বেজে উঠল। বউ। ওহ, ও বউ, কি? আমার ফোনটা একটু এনে দাও না গো, টেবিলের উপর থেকে। পাবো না, নিজেরটা নিজে নিয়ে নাও। বাবা থাক, তোমার আনতে হবে না, আমি গিয়ে নিয়ে নেই। ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার। ধরার পরে, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ভাইয়া, আমি রাফি বলছিলাম, আপনার কলেজের ছোট ভাই। ও রাফি, ভাই বল। ভাইয়া, আপনাদের তো কালকেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ও হ্যাঁ, তাই তো, ধন্যবাদ ভাই, আমার তো মনে ছিল না। আরে ভাই, ধন্যবাদ দেওয়ার কি আছে, আমি রাখি তাহলে, কাল দেখা হবে। কে ফোন দিয়েছিল গো? রাফি কলেজের ছোট ভাই, কাল একবার কলেজে যেতে হবে, ফর্ম পূরণ করতে হবে। ও তাহলে আর দেরি করো না। পরের দিন সকাল 7টা জান্নাতের কপালে চুমু এঁকে দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের ভিতরে ঢুকতেই আমার চোখ কপালে উঠে গেল। আমি ভাবতেও পারিনি কলেজে ঢুকেই প্রথমে এই মেয়েটার সম্মুখীন হতে হবে, কারণ আমার সামনে রিয়া দাঁড়িয়ে আছে। আমি রিয়াকে দেখেও না দেখার মতো করে রিয়াকে পাশ কাটিয়ে যেতে লাগলাম। অমনি রিয়া, ওই আজিজ, দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম আর রিয়া এক প্রকার দৌড়ে আমার কাছে চলে আসলো। ভালো, তুমি? খুবই ভালো। আচ্ছা আজিজ, শুনলাম তুমি নাকি জান্নাতকে বিয়ে করেছো। কাজটা কি তুমি ঠিক করলে আজিজ? মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে কিছু না। আচ্ছা আজিজ, একটা কথা বলো তো, জান্নাতের মধ্যে কি এমন পেলে যা আমার কাছে ছিল না? জান্নাত তোমায় কি এমন সুখ দিয়েছে যা আমি তোমায় দিতেই পারলাম না? আমি কি তোমাকে জান্নাতের থেকে বেশি তোমায় সুখ দিতে পারতাম না? রিয়া, তুমি একটু বেশি বলে ফেলছো না? বেশি বলিনি আজিজ, তুমি হয়তো জানো না, এই কলেজে শুধু স্টুডেন্টরাই আমার জন্য পাগল না, অনেক স্যারও আছে এছাড়া আমার জন্য পাগল। আর আমি শুধুই তোমার জন্য পাগল। ছি রিয়া, তুমি কি সত্যি পাগল হয়ে গেলে নাকি? কি বলে এগুলো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমার জন্য পাগল হয়ে গেছি। আচ্ছা, তুমি চাইলেই পরীক্ষা করে নিতে পারো কার কাছে বেশি সুখ পাও। তুমি আমার কাছে না হয় ওই জান্নাতের কাছে। এসো আমার সাথে, আসো কমন রুমে, আমাকে দেখে নিয়ে আসো কে বেশি সুখ দিতে পারে। বলেই রিয়া আমার হাত ধরে টানতে লাগলো। আমি রিয়ার হাতটা ছাড়িয়ে রিয়াকে একটা গালে থাপ্পড় মেরে বললাম, ছি রিয়া, তোমার মন মানসিকতা এতটা নিচ? তোমাকে আমি একটা ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু তুমি আমাকে মারলে আজিজ। তুমি হয়তো জানো না আজিজ, আমি যা চাই তাই পাই, দরকার পড়লে জোর করে আদায় করে নি, আর যদি তাও না পাই তাহলে কাউকে পেতে দিই না। এমন কমন ডায়লগ সবাই দেয়, আমিও তোমাকে তার ব্যতিক্রম মনে করি না। আমি কি জিনিস তুমি এখনো জানতেই পারোনি আজিজ? তুমি কি করতে চাচ্ছ? ওয়েট অ্যান্ড সি। ও সরি,
তুমি তো বেশিক্ষণ দেখতেও পারবে না। ওই তোরা কোথায়, চলে আয়। সাথে সাথে অনেকগুলো ছেলে এসে আমাকে চারদিক দিয়ে ঘিরে ধরল। তাদের সকলের হাতে হকি স্টিক আর স্ট্যাম্প। কয়েকটা ছেলেকে দেখে চিনতে পারলাম, ওরা রিয়ার কাজিন হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তোরা তামাশা দেখবি নাকি কাজ শুরু করবি? না আপু, কাজ শুরু করছি। বলেই আমার পায়ের হাঁটুর গিরাতে একটা বাড়ি মারল। তা সামলাতে না পেরে মাঠের মধ্যেই পড়ে গেলাম। কি হলো, তোরা থামলি কেন? ওর এমন অবস্থা করবি যাতে বুঝতে পারি এই রিয়ার কথা না মানলে কি হয়। তারপর সবাই মিলে আমাকে মারতে লাগলো। ক্যাম্পাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসতে সাহস পাচ্ছে না। আমি যে ব্যথাতে বারবার চিৎকার করে উঠছি, মাগো ও মাগো, কিন্তু কিন্তু আমার চিৎকার সবার কানে পৌঁছলেও কে যেন শুনতে পাচ্ছে না। এতক্ষণ আমাকে মারতে দেখছিল কলেজের ছোট ভাই রাফি। তাই রাফি তাড়াতাড়ি করে বুলবুল রে ফোন দেয়। হ্যালো বুলবুল ভাইয়া। কান্নামাখা কণ্ঠে। হ্যাঁ রাফি বল। রাফি কি হয়েছে, তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? বুলবুল ভাইয়া, আজিজ ভাইয়াকে রিয়া আপুর কাজিনরা। আর বলতে পারে না রাফি। রাফি যেন হাওমাও করে কান্না করে দিল। আতিজ, কি হয়েছে আতিজের? তুই এখন কোথায়? আর আতিজ কি তোর কাছেই আছে? কি হলো বলছিস না কেন? কলেজ ক্যাম্পাসে। তারপর রাফি বুলবুলকে সবকিছু খুলে বলে। তুই কিছু চিন্তা করিস না ভাই, আমি আসছি। তুই রাহাত, সুমন আর আমাদের ক্লাবের সকলকে খবর দে, আমি আসছি। বুলবুল এক প্রকার পাগলের মতো দৌড় দিতে লাগলো। রাফি এদিকে রাহাত, সুমন আর তাদের ক্লাবের সকলকে খবর দিয়ে দেয়। সকলে ছুটে চলে আসে কলেজে। এসে দেখে আজিজ জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে আছে। তবুও রিয়ার কাজিনরা আজিজকে মেরেই যাচ্ছে। বুলবুলদের দেখে রিয়া পালিয়ে যেতে লাগলে তাদের কলেজের আসিয়া নামের একটা মেয়ে রিয়াকে ধরে ফেলে, আর সাথে তার বান্ধবীরাও। এদিকে বুলবুল, সুমন, রাহাত ও তাদের বন্ধুরা রিয়ার কাজিনদের উড়াচুরা মারতে থাকে। কিছুক্ষণ পর পুলিশ চলে আসে সেখানে এবং সবকিছু পর্যবেক্ষণ করে রিয়া ও তার কাজিনদের ধরে নিয়ে যায়। এদিকে জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে আছে। মাথায় আঘাত করার কারণে মাথা দিয়ে প্রচন্ড পরিমাণে রক্ত বের হচ্ছে। বুলবুলরা তাড়াতাড়ি করে আমাকে হসপিটালে নিয়ে যায়। তারপর আমার বাড়িতে তার ভাবির নাম্বারে ফোন করে বুলবুল। হ্যালো, কে বলছেন? ভাবি, আমি বুলবুল, আতিজের বন্ধু। কথা যেন বলতেই পারছে না বুলবুল কান্নার কারণে। হ্যাঁ, কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? ভাবের পাশে দাঁড়িয়ে ছিল জান্নাত। কে ফোন করেছে আপু? বুলবুল। দে দেখি আমাকে ফোনটা। হ্যালো বুলবুল ভাইয়া, কি হয়েছে, কাঁদছেন কেন? জান্নাত, আজিজকে ওরা। বলেই হাওয়া করে আবারও কেটে দেয় বুলবুল। আজিজের নাম শুনেই জান্নাতের গলা শুকিয়ে যায়। ভাইয়া, আজিজের কি হয়েছে বলুন প্লিজ। কাঁদবেন না ভাইয়া, প্লিজ বলুন। সবকিছু খুলে বললাম। জান্নাত বুলবুলের কথা শুনে আর থেকে ফোনটা পড়ে যায় এবং আর চিৎকার দিয়ে সাথে সাথে ফ্লোরে পড়ে গিয়ে। জান্নাতুল, এই জান্নাত, কি হলো তোর? কথা বল। অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। জান্নাতের চিৎকার শুনে তারপর আপু ফোনটা কানে নিয়ে। বুলবুল ভাই আমার, কি হয়েছে ভাই? ভাবি আজিজকে সব খুলে বলে। কি হয়েছে জান্নাতের? কি হলো বৌমা, কথা বলো। ভাবি সব খুলে বলার পর কেউ আর এক মুহূর্তও দেরি করে না। জান্নাতের অজ্ঞান অবস্থাতেই তাদের সাথে করে হসপিটালে নিয়ে যায়। আমাকে আইসিইউতে চিকিৎসা করা হচ্ছে। জান্নাতেরও জ্ঞান ফিরে এসেছে। জান্নাত হসপিটালের এক কোণে বসে কান্না করে যাচ্ছে। জান্নাত যেন পাগল হয়ে গেছে, কি করবে কিছু ভেবে পাচ্ছে না। সবাই অধিক আগ্রহ নিয়ে পায়চারি করে যাচ্ছে। কখন ডাক্তার বের হয়। প্রায় ঘন্টাখানিক পরে ডাক্তার বেরিয়ে আসলো। জান্নাত ডাক্তারকে দেখে দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। জান্নাতের সাথে রাহাত, বুলবুল, সুমন ও সবাই ডাক্তারকে ঘিরে নিল। ডাক্তার, আমার বরটা কেমন আছে ডাক্তার? ও ভালো আছে তো ডাক্তার? আমার বরটার কিছু হয়ে যায় না তো, তাই না? বলুন ডাক্তার, বলুন। পাগলের মতো হাওয়া করে কান্না করতে করতে আসলে আমরা। ডাক্তারের কথা থামিয়ে দিয়ে জান্নাত। কি আসলে আসলে করছেন বলুন না ডাক্তার, আমার আজিজের কিছু হয়ে যায়নি তো, বলুন। জান্নাত ছোট বাচ্চাদের মতো এমনভাবে আবদার করছে যেন ডাক্তার মুখে বলেই সবকিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার বুলবুলের সামনে আসে। ডাক্তার বুলবুলের ছোটবেলার বন্ধু। কি হলো দোস্ত, কথা বলছিস না কেন? আমরা যথাসাধ্য চেষ্টা করেছি রে দোস্ত, কিন্তু কিছু করতে পারলাম না। আজিজকে খুব খারাপভাবে মারা হয়েছে। ওর হাত পায়ের সিরাই সিরাই বেশি মারা হয়েছে। আর সব থেকে যেটা খারাপ হয়েছে তা হলো মাথায় বাড়ি মারার কারণে ওর মস্তিষ্কে সজোরে আঘাত এনেছে। তাই আমাদের হাতে আর কিছু নেই রে দোস্ত। ডাক্তারের কথা শুনে জান্নাত আবারও জ্ঞান হারিয়ে ফেলে।
দোস্ত, আজিজের জ্ঞান কি ফিরেছে? না, আর 24 ঘন্টার মধ্যে আমরা জ্ঞান ফেরারও কোনো সম্ভাবনা দেখছি না। আর আজিজ যে অবস্থাতে এখন আছে তাতে ওর সেন্স ফিরতে 24 ঘন্টা অথবা 1 মাস, 1 বছর, আবার নাও ফিরতে পারে। মানে আমি তোদের বোঝাতে চাচ্ছি আজিজ এখন কোমাতে চলে গেছে। ডাক্তারের কথা শুনে জান্নাত আবারও জ্ঞান হারিয়ে ফেলে। সবাই মিলে জান্নাতকে নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ে। জান্নাতকে একটা কেবিনে নিয়ে রাখা হয়। জান্নাতের পাশে বসে আছেন জান্নাতের বোন। আমাকে দেখার জন্য পরিবারের সবাই ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু ডাক্তার বারণ করে দিয়েছে 24 ঘন্টা না হওয়া পর্যন্ত রোগীকে কোনো প্রকার বিরক্ত করা যাবে না। এদিকে জান্নাতের প্রায় ঘন্টাখানেক পরে জ্ঞান ফিরে। জান্নাতের জ্ঞান ফিরতেই আজিজ আজিজ বলে চিৎকার করে ওঠে। আপু, আমার বরটা কই রে? ওর কিছু হয় নাই তাই না রে আপু? ওই ডাক্তারটা না খুব বাজে তাই না আপু? আমার বরকে নিয়ে কিসব বাজে বাজে কথা বলছিল। আমার বর কাছে যাবো, আমাকে নিয়ে চল না আপু। বলেই জান্নাত শোয়া থেকে উঠে বসে পড়ে। তুই শান্ত হ বোন, আজিজের তো কিছুই হয় নাই তাই না? আজিজ এখন ঘুমিয়ে আছে, ওকে তো এখন বিরক্ত করা যাবে না। আজিজের কাছে গেলে তো আজিজ এর ঘুম ভেঙে যাবে, তাই না রে বোন? কথা বলছে আর চোখ দিয়ে পানি বের হচ্ছে। তুই কান্না করছিস কেন রে আপু? হ্যাঁ, ও আমি বুঝতে পেরেছি, তোরা মিথ্যে বলে আমাকে সান্ত্বনা দিচ্ছিস তাই না? ধুর পাগলি, আমি কখন কাঁদতাম? এই দেখ আমার চোখে কি পানি আছে নাকি? তুই দেখতে পেয়েছিস? তাহলে আমাকে আমার বরটার কাছে নিয়ে চল। আমার বরটাকে আমার খুব দেখতে ইচ্ছে করতেছে। তোকে বললাম না আজিজ এখন ঘুমিয়ে আছে, ওকে বিরক্ত করা যাবে না। আমি কোনো রকমের বিরক্ত করবো না, সত্যি বলছি। শুধু একটু দূর থেকে দেখবো, নিয়ে চল না রে আপু। বললাম না আজিজ ঘুমাচ্ছে। তোকে আমি বললাম না আমি শুধু দূর থেকে ওকে দেখবো, কথা কি তোর কানে যায় না? আমাকে নিয়ে চল না রে আপু, শুধু একটা বার দূর থেকে আমার বরটাকে দেখবো, যাবি না নিয়ে আমাকে? তারপর ওর আপুকে জড়িয়ে ধরে। দূরে থেকে দেখবি তো, কাছে যাবার জন্য আবার পাগলামি করবি না তো? সত্যি বলছি, শুধু দূর থেকে একটা বার। তারপর আপু জান্নাতকে নিয়ে আমার কেবিনের সামনে আসে। আমার কেবিনের সামনে শুধু বুলবুল বসে আছে, আর বাকি সকলকে তাড়িয়ে দিয়েছে বুলবুল। ও বলছে সবকিছু একাই দেখতে পারবে। আর জান্নাতের কাছে রয়ে গেছে ওর আপু। জান্নাত ধীর পায়ে হাঁটতে হাঁটতে কেবিনের সামনে চলে আসলো। কাচের দরজাটা দিয়ে দেখা যাচ্ছে একজন সোজা টান হয়ে শুয়ে আছে। হাতে পায়ে আঘাতের চিহ্ন, মাথায় ব্যান্ডেজ, হাতে সেলাইন এর গোজ লাগানো। তারপরে জান্নাতের চিনতে ভুল হলো না, এটা ওর সব থেকে কাছের মানুষ, ওর পর। জান্নাত দরজার কাছের সাথে অ্যালার্ম দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে ফ্লোরে বসে একদম স্তব্ধ নির্বাক হয়ে আমাকে দেখতে লাগলো। একসময় হুট করে দাঁড়িয়ে জান্নাত ডাক্তার ডাক্তার বলে চিল্লাতে লাগলো। ডাক্তার, ডাক্তার, প্লিজ দরজাটা একবার খুলে দিন। আমি শুধু একবার আমার বরটাকে আদর করব, দেখবেন তাতে আমার বরটা না সুস্থ হয়ে উঠবে। প্লিজ ডাক্তার খুলে দিন না। সরি আপু, এখন এটা আমরা অ্যালাউ করতে পারি না। বোন বোন তুই শান্ত হ বোন, তুই না বললি কোনো পাগলামি করবি না? আপু দেখ না, আজিজের খুব কষ্ট হচ্ছে, ওনাদের বল না আমাকে একবার আজিজের কাছে যেতে দিতে। ভাইয়া আপনি একবার ওদের বলুন না দরজাটা একবার খুলে দিতে। ডাক্তারটা তো আপনার বন্ধু হয়, আপনার কথা শুনে প্লিজ ভাইয়া একটাবার বলুন না। জান্নাত, জান্নাত তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। দোস্ত, একটাবার কি জান্নাতকে ভিতরে যেতে দেওয়া যায় না? দোস্ত দেখ, এতে হিতে বিপরীত হতে পারে। কিন্তু দোস্ত, একটাবার মেয়েটার কথা ভেবে দেখ, ও এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু দোস্ত, কোনো কিন্তু নয় দোস্ত, প্লিজ বিষয়টা একটাবার ভেবে দেখ। তারপর ডাক্তার কিছু একটা ভেবে দরজাটা খুলে দেন। জান্নাত একমতো দাঁড়িয়ে না থেকে দড়ি ভিতরে চলে যায়। আমার ঠিক পা বরাবর গিয়ে দাঁড়ায়। তারপর বসে পা দুটো জড়িয়ে ধরে বলে, তুমি আমার সাথে মজা করতেছো তাই না বর? তোমাকে জানাই না যে আমাদের সম্পর্কের কথা সবাই জানে, তার জন্য আমার উপরে অভিমান করে আছো তাই না? বলো, বিশ্বাস করো আর কোনোদিন তোমার কাছ থেকে কোনো কথা লুকাবো না। প্লিজ একটাবার কথা বলো, একটাবার তোমার ওই মুখ দিয়ে বলো না আমাকে যে তুমি আমার একমাত্র দুষ্ট মিষ্টি আদরের বউ। আমাকে বলো না, আমার পেতনি বউ। কি বলবে না? দেখো দেখো, এই পেতনিটারও না খুব কষ্ট হচ্ছে। তুমি
বলতে এই পেত্নিটাকে তুমি কখনো কষ্ট দিবে না? তাহলে কেন এই পেত্নিটাকে কষ্ট দিতেছো? তুমি না সত্যি খুব স্বার্থপর একটা মানুষ। কালকে রাতে না বললে আমাকে আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। যে আমাদের আলাদা করতে আসবে তারই হাত পা ভেঙে দিবে। তাহলে তাহলে কেন আমাকে একা রেখে নিচে চলে যাচ্ছ? বলো না, কথা বলো। তুমি আমার সাথে কথা না বলে বলে কি হবে? আমি আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, এই কথা দিচ্ছি আমি। হ্যাঁ, আমি আর আমি 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 তোমার সাথে সব কথা বলেই যাব। তুমি আমার সাথে কথা বলো আর নাই বলো, আমি সব কথা বলবো। 5 মাস পর আমি এখনো সেই আগের মতোই আছি। জান্নাতের সাথে আর কোনো কথা হয় না, কিন্তু জান্নাত সবসময় আমার পাশেই থাকে আর সারাটা দিন আমার সাথে বকবক করে যায়। এদিকে জান্নাতের আম্মু আমার আম্মুকে বলছেন, বেআইন একটা কথা বলবো? জি বেআইন বলেন, এতে আবার জিজ্ঞেস করতে হবে নাকি? বেআইন দেখেন, আজিজ এভাবে পড়ে আছে কম দিন তো হলো না। আর যে কথাটা বলতে চাইছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমার মেয়ে জান্নাত, ওরও তো একটা ভবিষ্যৎ বলতে কিছু আছে, তাই না বেআইন? এভাবে আর কতদিন চলতে দেয়া যায় আপনিই বলুন। সেখানে দাঁড়িয়েছিল জান্নাতের আপু। আম্মু তুমি কি বলছো এসব? বৌমা উনি তো ঠিকই বলেছে, আমার ছেলেটা তো আর ভালো নেই, আর জান্নাতেরও তো একটা ভবিষ্যৎ আছে, আর আমার ছেলের জন্য তো আর জান্নাতের ভবিষ্যৎটা নষ্ট করতে পারি না। বলে আড়াল হয়ে চোখের পানিটা মুছে নিলেন। মা আপনি আম্মুর কথা কিছু মনে করবে না। আর আম্মু তুমি যা ভাবছো তা কিছুই হচ্ছে না। না মা, তা হয় না। বেআইন চলেন আমরা এখনই হসপিটালে গিয়ে জান্নাতকে সব বুঝিয়ে বলবো। তারপর সকলে মিলে হসপিটালে চলে আসেন। এসে দেখে জান্নাত আমার গা শরীর মুছে দিয়েছে। জান্নাত সকলকে দেখে, আরে আম্মু আপু, তোমরা তোমরা কখন এলে? মুচকি এসে, এই তো মা, মাত্র এলাম। তুই কি করছিলি রে মা? দেখো না আম্মু, তোমাদের ছেলেটা নাকি অনেক গরম ধরেছে, তাই ওর গাটা মুছে দিচ্ছিলাম। জান্নাতের কথা শুনে আম্মু মুখ চেপে কান্না করে দেয়। আরে আম্মু, তুমি কাঁদছো কেন? দেখো না আমি কি কোনো খাদি নাকি? কই মা, আর দেখ আমি একটুও কাঁদছি না। মারে তোকে একটা কথা বলি। বলো। মারে তুই আর আমার এই আত্মারা ছেলেটার সাথে আর কতদিন থাকবি বলতো? তোরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না রে মা? সেটাও তো ভাবতে হবে আমাদের। আমার কথা শুনে জান্নাতের হাসি মাখা মুখখানা নিমিষেই কালো হয়ে যায়। তুমি কি বলতে চাইছো আম্মু? আমি আমার বরটাকে ছেড়ে চলে যাই, এটাই বলতে চাচ্ছ তাই না? হ্যাঁ রে মা, তুই একদম ঠিকই ধরেছিস। আর কতদিন এই মিথ্যে জীবন কাটাবি বল? আম্মু, তোমরা যদি ভেবে থাকো আমার বরের কাছ থেকে আমাকে আলাদা করে রাখতে পারবে, তাহলে ভুল ভেবেছো। কিন্তু মা। কোনো কিন্তু নয়, তোমরা এখন এখান থেকে যাও, আমার ভালো লাগছে না। বিশেষ করে তোমাদেরকে এখন আমার একদমই সহ্য হচ্ছে না। বের হয়ে যাও প্লিজ। জান্নাত তাদেরকে এক প্রকার ধাক্কা মেরে বের করে দিল। তারপর আমার মুখের সামনে মুখ এনে কান্না করতে করতে, একটা কথা, এই 5 মাসে জান্নাত একটা দিনও কাঁদে নেই। প্রথম দিন বাদে সে আমার সাথে থেকে নিজেকে সুখী মনে করত। আজকের প্রথম কান্না করছে। বর, এই বর, তুমি ওদের কথা শুনেছো? ওরা তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিতেছে, আমাদেরকে আলাদা করে দিতেছে। তুমি না বলতে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, যে আলাদা করতে আসবে তুমি তার হাত ভেঙে দিবে। তাহলে এখন চুপ করে আছো কেন? চলো না, আমরা দুজনে মিলে ওদের হাত পা ভেঙে দিব। ওঠো না গো, ওঠো। ও, এখন আমি বুঝতে পেরেছি, তুমি তো এখন আর আমাকে ভালোই বাসো না, তাই তো কিছু বলছো না, তাই না? ঠিক আছে, তোমার কিছুই করতে হবে না। যে আমাদের আলাদা করতে আসবে আমি একাই তাদের হাত পা ভেঙে দেবো। জান্নাত আমার মুখের কাছে মুখ এনে এইগুলো বলছে আর কান্না করছে। জান্নাতের চোখের পানি আমার মুখে গিয়ে পড়ছে, কিন্তু আমি যেমন ঠিক তেমনই আছি। জান্নাতের কথাগুলো যেন আমি শুনতেই পাচ্ছি না। জান্নাত অনবরত কেঁদেই চলেছে। জান্নাতের চোখের পানি তার গাল বেয়ে গড়িয়ে আমার মুখের উপর এসে পড়ছে। জান্নাতের চোখের পানি এক ফোঁটা আমার চোখের উপর পড়তে আমি চোখ টিপুনি দিয়ে উঠে সাথে সাথে হাতটাও হালকা নাড়িয়ে উঠলাম। জান্নাতের চোখ আমার চোখের দিকে পড়তেই জান্নাতের মুখে হাসি ফুটে ওঠে। এইবার তুমি, তোমার চোখটা মাত্রই নড়লো তাই না? তার মানে তুমি আমার কথা শুনতে পাচ্ছ তাই না? কি হলো,
কথা বলছো না কেন? আমি জানি তো তুমি আমার কান্না একদমই সহ্য করতে পারো না, তাই তো চোখের ইশারা করে আমাকে কান্না করতে বারণ করছো, তাই না? বলো। ডাক্তার, ডাক্তার কোথায় আপনারা? প্লিজ তাড়াতাড়ি আসুন ডাক্তার। জান্নাতের চিল্লাচিল্লিতে সকলে কেবিনের মধ্যে প্রবেশ করে। কি হয়েছে? এমন উত্তেজিত হচ্ছেন কেন? দেখুন না, আমার বরটা একবার চোখ নাড়ালো, পরে আবার নাড়াচ্ছে না। আপনি প্লিজ উত্তেজিত হবেন না, আমাদের দেখতে দিন। ডাক্তার আমাকে দেখার পর, হাউ ইজ পসিবল? মানে তুই কি বলতে চাচ্ছিস? ক্লিয়ার করে বলতো দোস্ত। দ্যাটস মিরাকেল দোস্ত। আজিজ এর নার্ভ ধীরে ধীরে সজাগ হয়ে উঠছে দোস্ত। আমরা এর থেকে এখন ভালো কিছু আশা করতে পারি। মিসেস জান্নাত, আপনি যদি চান তাহলে আজকেই আমরা একটা রিস্ক নিতে চাই। ইনশাল্লাহ এতে কাজে দিতে পারে। জান্নাতের মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে, কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। ধীরে ধীরে জান্নাত ফ্লোরে বসে পড়ে। অতি সুখে আর অতি দুঃখে এই দুঃসময়ে যেন মুখের ভাষা হারিয়ে যায়। জান্নাতেরও তাই হয়েছে, তবে এটা দুঃখের জন্য না, এটা অতি সুখের জন্য। 2 ঘন্টা পরে আইসিইউ দরজার সামনে ফ্লোরে বসে মুচকি মুচকি হাসে জান্নাত। তার আমার সাথে যেদিন প্রথম দেখা হয় সেদিনের কথা মনে হতেই জান্নাতের হাসি পাচ্ছে বারবার। সেদিন ছিল 21শে জুলাই, নাবিলার জান্নাতের বেস্ট ফ্রেন্ড বুলবুলের বোন জন্মদিন। একটা ছেলে হ্যাবলার মতো জান্নাতের দিকে তাকিয়েছিল, আর সেই ছেলেটাই ছিলাম আমি। জান্নাতের দিকে একভাবে তাকিয়ে থাকা দেখতেই জান্নাত আমার সামনে গিয়ে, এই ছেলে, সমস্যা কি আপনার? জি আমাকে বলছেন? আপনাকে নয় তো, এখানে আর কে আছে শুনি? আমার দিকে এমন হ্যাবলার মতো তাকিয়ে আছেন কেন? চারপাশে তাকিয়ে আমি কখন আপনার দিকে তাকালাম? হ্যাঁ, ভয়ে ভয়ে সাথে ততলিয়ে বললাম। আমার এমন চেহারা দেখে জান্নাতের হাসি পেয়ে গেল। একটা কিউট ছেলে ভয় পেয়ে গেলে যে তাকে আরো কতটা কিউট লাগে তা জান্নাত আমাকে না দেখলে যেন বুঝতেই পারতো না। তারপরও জান্নাত হাসি লোকে মুখে আবারও রাগী ভাব এনে আমাকে বলল, দেখুন, একদম মিথ্যে বলার চেষ্টা করবেন না। এত সময় ধরে আমার দিকে তাকিয়ে থেকে এখন বলছেন তাকাননি? আপনি ছেলেটা তো খুব ফাজিল। সরি। ও, এখন ধরা পড়ে গেছেন, তাই জন্য সরি বলা হচ্ছে, তাই না? মেয়েদের দিকে হ্যাবলার মতো তাকিয়ে থাকতে লজ্জা করে না? আমি আপনার দিকে মোটেও ওভাবে তাকিয়েছিলাম না, আর তারপরে সরি তো বললামই। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি মিথ্যে বলছি? আর সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? দেখুন মিস, আপনি কিন্তু এমনি এমনি ঝগড়া করছেন আমার সাথে। কি বললেন আপনি? আমি ঝগড়ুটে? আমি আপনার সাথে ঝগড়া করছি? আমি আপনাকে কখন ঝগড়ে বললাম? মাত্রই বললেন আমি নাকি আপনার সাথে ঝগড়া করছি, এখন আবার বলছেন কখন বললাম? ধুর, আপনার সাথে কথা বলাটাই ভুল বলে রাখতে রাখতে সেখান থেকে অন্য জায়গায় চলে আসি। আর এদিকে জান্নাত হাসতে হাসতে যেন শেষ। কি ভিতর ছেলে রে বাবা, একটুতেই কেমন ভয় পেয়ে গেল। কিন্তু সত্যি কথা বলতে এই ছেলেটা ভয় পেলেও অনেক কিউট লাগে, একদম যেন কিউটে দেব। একদম একটা কিউট ছেলেটাকে খুঁজেছিলাম এতদিন। এমন কিউট একটা বিএফ যদি আমার থাকতো, ভাবতে কেমন যেন লাগছে। এখন যাই, ছেলেটাকে নাবিলার কাছ থেকে শুনে আসি। কি ঝগড়ুটে মেয়ে রে বাবা, একটু না হয় তার দিকে তাকিয়েছিলাম, তাই বলে কি এইভাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে নাকি? আমার জন্য সব মেয়েরা পাগল, আর এদিকে তাকাতেই বাপরে বাপ, ভাগ্য ভালো এমন কোনো গার্লফ্রেন্ড আমার নেই, থাকলে তো জীবনটা টেনা টেনা বানিয়ে ছাড়তো। তবে গার্লফ্রেন্ড হলেও মন্দ হতো না, কজ সি ইজ ভেরি কিউট গার্ল। দোস্ত, এদিকে একটু শোন তো। বল। দোস্ত, তুই ছেলেটাকে রে? কোন ছেলেটা? কে? ওই যে বুলবুল ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বললো না, সেই ছেলেটা। ও, ওটা তো আজিজ ভাইয়া, ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। কেন রে, প্রেমে ট্রেমে পড়ে গেলি নাকি আজিজ ভাইয়ার? তোর কি যে বলিস, সেটা আমার দিকে কেমন যেন ডেভেলপ করে তাকিয়েছিল, তাই বললাম। কি? আজিজ ভাইয়া তাকিয়েছিল তোর দিকে? আমার বিশ্বাস হয় না। ভাইয়াকে দেখে পছন্দ হয়ে গেছে, আর এখন আমার কাছে এসে ঢপ মারছিস, তাই না? তুই কি বলতে চাইছিস? আমি দেখতে সুন্দরী না? আমার দিকে ছেলেরা তাকায় না, তাই না? আমি কখন তোরে বললাম তুই সুন্দরী না? আমি তো বলছি আজিজ ভাইয়া কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না, কিন্তু ভাইয়ার জন্য তো তাদের ভার্সিটির মেয়েরা আজিজ বলতে পাগল। ও তাই বল। কি প্রেমে পড়ে গেলি নাকি রে দোস্ত? তা তো একটু একটু পড়ে গেছি রে দোস্ত, হেল্প কর না দোস্ত। ওকে ডান, বাট ট্রিট কিন্তু দিতে হবে দোস্ত। ওকে, ট্রিট দিব, যা, কিন্তু এমন কিছু করবি
যাতে তোর আজিজ ভাইয়া নিজে এসে আমাকে প্রপোজ করে। আমি কিন্তু প্রপোজ করতে পারবো না। ওকে দোস্ত, তাই হবে। তুই শুধু দেখ কি করি। তারপর নাবিলা তার ভাই বুলবুলকে সবকিছু বুঝিয়ে বলে। বুলবুল প্রথমে রাজি না হতে চাইলেও পরে জান্নাতের রিকোয়েস্টে আর বোনের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। তারপর বুলবুল আজিজকে কি যেন বলে, সব ম্যানেজ করে নেয়। কিন্তু তার জান্নাত ও নাবিলা কিছু বলে না। আর সেই দিনেই আমি জান্নাতকে প্রপোজ করি। কি রোমান্টিক ভাবেই না প্রপোজ করেছিলাম সেদিন জান্নাতকে। জান্নাত, এই জান্নাত, এত কিছু কি ভাবছিস বোন? হাসছিস কেন? আপুটাকে জান্নাতের ভাবনার মাঝে ছেদ ঘটে। আরে আপু, তুমি কখন এলে? আজিজের অপারেশন কি হয়ে গেছে? চমকে ওঠে। না, এখনো হয় নাই রে বোন, অপারেশন চলছেই। তবে আল্লাহর উপর ভরসা রাখ, এবার তিনি আমাদের উপর মুখ তুলে তাকাবেন যে বোন, ইনশাআল্লাহ। আপু। কিছু সময় পরে ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে আসলেন। ডাক্তারকে দেখে সবাই তার সামনে এসে দাঁড়ালেন। বাবা, আমার ছেলেটা ঠিক হয়ে গেছে তাই না? দোস্ত, আজিজ। ডাক্তার আমার বর। সরি, আমরা কিছু করতে পারলাম না। এই কথাটা এবার বলবো না। আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। মিস্টার আজিজ এখন সম্পূর্ণ সুস্থ আছেন। ডাক্তারের কথা শুনে সবার চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। তবে এটা কোনো দুঃখের পানি না, এটা হলো আনন্দের পানি। আমি আমি আমার বরকে দেখবো ডাক্তার সাহেব, প্লিজ। অবশ্যই, কেন না। তবে ওনাকে এখন ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সো এখন ওনাকে বিরক্ত না করাই আমার মনে হয় ভালো হবে। ধন্যবাদ ডাক্তার। জান্নাত কথাটা বলেই কেবিনের দিকে এগোতে লাগলো। হঠাৎ জান্নাতের মাথায় হাত দিয়ে পড়ে যেতে লাগলে আপু তাকে ধরে ফেলে। কি হলো তোর বোন, এমন করছিস কেন? আপু, আমার মাথাটা কেমন যেন ঘুরছে রে। বলেই জান্নাত জ্ঞান হারিয়ে ফেলে। সবাই আবার জান্নাতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। হট করে মেয়েটার আবার কি হয়ে গেল? জান্নাতকে একটা কেবিনে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার জান্নাতকে ভালোভাবে দেখার পর, ডক্টর, আমার মেয়েটার আবার কি হলো? আন্টি, আপনার বৌমার মহা অসুখ হয়েছে। ডাক্তারের কথায় সবাই ঘাবড়ে যায়। কি বলছো তুমি? কি বলছিস দোস্ত, পাগল টাগল হয়ে গেলি নাকি তুই? না, আমি একদম ঠিক আছি। এখন তুই যা, মিষ্টি আনার ব্যবস্থা কর। তোর কি মাথা ঠিক আছে দোস্ত? এই বলছিস জান্নাতের মহা অসুখ, এখন আবার বলছিস মিষ্টি আনতে। কি বলছিস? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। সরি দোস্ত, তোদের সাথে মজা করলাম। আন্টি, আপনি দাদিমা হতে চলেছেন, মানে জান্নাত মা হতে চলেছে। ডাক্তারের কথায় সবাই একসঙ্গে বলে উঠল, আলহামদুলিল্লাহ। সবাই অনেক খুশি। শালা, এভাবে ভয় না দেখালেও পারতি। কতটা ভয় পেয়ে গেছিলাম। বাট ধন্যবাদ দোস্ত, একসাথে দুইটা খুশির সংবাদ দেওয়ার জন্য। বাবা, তোমাকে যে ধন্যবাদ দেব ভেবে পাচ্ছি না। প্রথমে আমার ছেলের সুস্থতার সংবাদ দিলে, এখন আবার আরেকটা, আমি দাদিমা হতে চলেছি। কি বলছেন আন্টি? এটা আমার কর্তব্য। তাছাড়া আমি আজিজকে নিজের ভাইয়ের মতোই দেখি, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? 6 ঘন্টা পরে আমি এখনো শুয়ে আছি। একবার জ্ঞান ফিরল, আমাকে আবার ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জান্নাত শুয়ে আছে আমার বুকের উপর মাথা রেখে। আজ জান্নাত যেন পৃথিবীর সবচেয়ে বেশি সুখী একজন। সে আজ একদম পরিপূর্ণ একটা নারী হিসেবে নিজেকে মনে করছে, কারণ সে আবারও তার স্বামীকে ফিরে পেয়েছে। তার সাথে সে মা হতেও চলেছেন। জান্নাত আমার বুকের উপর শুয়ে থেকে একটা শব্দ শুনতে পেল, আও। জান্নাত আমার দিকে তাকিয়ে দেখে আমি মনে হয় ব্যথা পেয়েছি। তাই জান্নাত যে উঠে যাবে, তখন আমি জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরি। জান্নাত যেন এটা কখনোই আশা করেনি। জান্নাত আমার দিকে তাকিয়ে দেখে আমি জান্নাতের দিকে তাকিয়ে ছলছল চোখে তাকিয়ে আছি। আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমার কথা শুনে জান্নাত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তারপর তার সাথে আবার কথা বলছে। জান্নাতের চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। কি হলো বউ, আমার সাথে কথা বলবে না? ঠিক আছে, তুমি যখন আমার সাথে কথাই বলবে না, তাহলে আমি যেমন ছিলাম আবার তেমনই হয়ে যাব। এবার মেয়েটাকে থামাইকে। আমার কথা শুনে জান্নাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হাওমা করে কেঁদে দিল। আমাকে কষ্ট দিয়ে তুমি খুব মজা পাও, তাই না? তোমাকে এইভাবে দেখে আমার কতদিন কতটা কষ্ট হয়েছে জানো তুমি? তবুও আমি নিজের মনোবল হারাইনি। আমি জানতাম আমার বরটা একদিন ঠিকই সুস্থ হয়ে যাবে। এই কয়েকদিনে একটা বারের জন্য তোমাকে আমার চোখের আড়াল করিনি। আর একবার আমাকে ছেড়ে যাবার কথা ভাবলে না, আমি নিজেই তোমার হাত পা ভেঙে দেব। আর এটা আমি বলে রাখলাম।
আমার বউটা আমাকে এতটা ভালোবাসে? নিজের থেকেও বেশি। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেই চলে যেতাম ওই জামিনার দেশে। চুপ, একদম চুপ। আমার এই পেতনিটা থাকতে আমার কেউ কিছু করতে পারবে না নাকি? আর আমি থাকতে আর আমার পেতনি, এই পেতনি বউটাকে কিছুই হতে দেব না রে। খুব বেশি যে ভালোবাসি আমার এই বউটাকে। হয়েছে, আর নাগামি করতে হবে না। এতদিন আমাকে কষ্ট দিয়ে এখন আসছে উনি ভালোবেসে দেখতে। ছাড়ো তো, আমার ব্যথা পাবে তুমি। না, ছাড়বো না। আমি আমার বউটাকে কতদিন হলো আদর করি না, কিন্তু আজ আর চাচ্ছি না। কিছুক্ষণ চুপ থাকার পরে বল। আমার বুকে মাথা রেখে, উফ। এই বল। কি? এই বল, শোনো না। বউ, শুনছি তো, বলো না। তুমি কি হতে চলেছে জানো? কি হতে চলেছি? তুমি বাবা হতে চলেছো আর আমি মা। কি? সত্যি বলছো তুমি? জান্নাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তোর মিথ্যে বলতে যাবো কেন? লজ্জায় আমার বুকে মুখ লুকিয়ে, আমি বাবা হব? আলহামদুলিল্লাহ। জান্নাত, তুমি আমাকে সব থেকে খুশির সংবাদ দিলে আজ। তো এখন আমার পাওনা আমাকে বুঝিয়ে দাও। কি চাও শুধু বলো। আপাতত এখন তোমার ঠোঁটটা হলেই হবে, আর বাকিগুলো পরে আমি নিজেই আদায় করে নেব। বাধা দিয়েছে কে? তোমার জিনিস তুমি বোঝে নাও। আমার জিনিস আমি নিবই তো। বলে জান্নাত আমার ঠোঁটটা তার নিজের দখলে করে নিল। আমি যে একজন অসুস্থ ব্যক্তি সেদিকে যেন জান্নাতের খেয়ালই নেই। সে নিজের মতো করে আমার ঠোঁটগুলো তার নরম কোমল ঠোঁট দিয়ে আদর করে যাচ্ছে। এই ভালোবাসা যেন শেষ হবার নয়, অনেকদিনে জমানো তো, তাই একটু আধটু আর কি। ছাড়ার পরে উফ, আমি কিন্তু অসুস্থ। এতক্ষণ কেউ চুমু দেয় নাকি একটা অসুস্থ ব্যক্তিকে? ও সরি, রাগ করলে নাকি? আসো, আদর করে তোমার রাগটা ভাঙিয়ে দেই। বলে আবারও আমার ঠোঁটে তার ঠোঁটগুলো ডুবিয়ে দিল। এটা যেন চুমে খেতে তৃপ্তিই হচ্ছে না, আর মনে হয় না আজ তার তৃপ্তি হবে বা আমাকে ছাড়বে। তাই আমিও জান্নাতের তালে তাল মিলিয়ে দিলাম। এখন আমরা এক অজানা সুখী সাগরে ভেসে চলেছি। তাই আপনাদের আর আমরা কষ্ট দিলাম না, কেমন? তো সমাপ্ত হবার নয় ভালোবাসা। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আফান, খোদা হাফেজ। এখানেই শেষ করছি। তারপর আর কিছু বলার নাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।